আমার যখন ১২ বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায় আমার এক প্রতিবেশী ভাইয়ের সঙ্গে। তখন তার বয়স ছিল ২৫ বছর। ছেলে বিদেশ যাবে, বিদেশি কোনো নমনীর সঙ্গ জুড়ে গেলে তখন আর তার ছেলে তার থাকবে না, এই ভয়ে তিনি ছেলেকে বিদেশ পাড়ি জামানোর আগেই বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মহল্লায় ভদ্রলোক হিসেবে আমার বাবার বেশ ভালোই নামডাক ছিল। আমাদের পরিবারটাও ছিল যথেষ্ট ভদ্র একটা পরিবার। আমিও দেখতে মন্দ ছিলাম না। আমার মা সবসময় বলতেন, আমার সোনার চাঁদমাখা মুখটায় যেন কারো নজর না লাগে। তুই নিশ্চয়ই ভাবছিস যে আমি নিজের রূপের গুণগান নিজেই গাইছি। আরে ব্যাপারটা এমন না, আমি তোকে সত্যিই গল্পগুলোই বলছি। আশ্চর্য, তুই তো দেখতে সত্যিই সুন্দর। ফালতু কথা রেখে শুরু কর। তাই পাত্রী হিসেবে তিনি আমাকেই বিবেচনা করলেন। আমার বাবার কাছে আমার হাত দুখানা ভীষণ অনুরোধ করে চাইলেন। তখন আমি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলাম। বিয়ের আসল মানে, সংসার কী জিনিস তা বোঝার মতন বয়সটা আমার তখন ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যখন কারো বিয়ে হতো তখন বিয়েতে গেলে দেখতাম অনেক আনন্দ, সাজগোজ, হইহুল্লোড়, বউকে সাজিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ি নিয়ে যাওয়া সাজানো গাড়িতে করে। এসবই ছিল আমার ধারণা। এর বাইরেও যে কিছু আছে সেটা আমার ধারণা ছিল না। আমার বাবা বিয়েতে রাজি হয়েছিলেন এই শর্তে যে শুধু আগটা করে রাখবেন, মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবেন না। আমার শ্বশুরবাড়ির মানুষ তখন কথাটা এক বাক্যে মেনে নেয়। তখন আমার বাবার নানি মানে আমার দাদির মাও বেঁচে ছিলেন। তাকে আমরা বুড়া মা বলে ডাকতাম। আমার দাদির মনে তাও যতটুকু আধুনিক সমাজের ছোঁয়া ছিল, বুড়া মা ছিলেন পুরোই আদিকালের মন মানসিকতার। তার বিয়ে নাকি হয়েছিল ১১ বছর বয়সে। ১২ বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন। সেখানে আমাকে ১২ বছর বয়সে বিয়ের পর বাপের বাড়িতে রেখে দেওয়াটা তার ভালো লাগল না। এতে অকল্যাণ হতে পারে। বিয়ের পর মেয়েরা থাকবে শ্বশুরবাড়ি, সেটাই তাদের আসল ঠিকানা। বুড়ামা দাদিকে ভীষণভাবে বোঝালেন। আমার বয়স্ক দাদিও তখন তার মায়ের পরামর্শে এলোমেলো হয়ে গেলেন। তিনিও একই সুর গাইলেন। তাছাড়া মেয়ের শ্বশুরবাড়ি তো দূরে নয়, যখন তখন আসা যাওয়া করা যাবে। যদিও আমার বিয়ের কিছুদিন পরে তারা অন্য এলাকায় চলে যায়। তবে আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমার মা ছেলের মায়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আমার শাশুড়ি মা আশ্বাস দিলেন যে মেয়ে আমাদের বাড়িতে সুরক্ষিত থাকবে। ব্যাস, তারপরে তো আর কোনো কথাই নেই। বিয়ের তারিখ অনুযায়ী তার ফ্লাইট ছিল ১ সপ্তাহ পরেই। আমি এমনিতেই বরাবর ছেলেদের থেকে দূরত্ব নিয়ে চলতাম, ছোটবেলা থেকেই। ওই বয়সে স্বামী কে জিনিস বুঝতাম না। স্বামীর প্রতি অনুভূতিটাও অতটা গাঢ় ছিল না। যদিও বিয়ের আগে বেশ কয়েকদিন আমার বুড়া মা দাদি মিলে স্বামী শ্বশুরবাড়ি বিষয়ে বেশ জ্ঞান দিয়েছিলেন, তবে আমার বাচ্চা মন সেটা মানতে নারাজ ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে একটা দিনও তার সঙ্গে এক ঘরে থাকা হয়নি। তার একটা বোন আছে, আমার চেয়ে অনেক বড়, ৪-৫ বছর বড় হবে। তার সঙ্গেই থাকতাম। এরপর ১ সপ্তাহ শেষ হলে সে চলে যায়। ১ সপ্তাহ আমি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ পর্যবেক্ষণ করেছি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। ২-১ সামনে পড়ে গেলেই তার চাহনি আমার বেশ অস্বস্তি লাগত। যদিও তার চাহনিকে কোনো পাপ ছিল না, সে আমার স্বামী ছিল, তবুও আমার বাচ্চা মন সেটা নিতে পারত না। কথা ছিল সে ৫ বছর পরে ফিরে আসবে। এরপর আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। যতদিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো, আস্তে আস্তে তার প্রতি আমার অনুভূতি গাঢ় হতে লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। বেশিরভাগ সময়ই শ্বশুরবাড়িতেই থাকতাম। আমার বয়স অল্প হলেও আমি ছিলাম বিবাহিত। মুরব্বীরা শিখিয়ে দিতেন, শ্বশুরবাড়িতে গেলে কখনো বসে থাকবি না, কাজবাজ করে গুছিয়ে গাছিয়ে আসার চেষ্টা করবি। আমিও সেরকম চেষ্টা করতাম। শাশুড়ি যতই আমাকে ভালোবাসুক না কেন, আমি তার মেয়ে ছিলাম না, তাই টুকটাক ভুল ত্রুটি আমার হতো, যা তার পছন্দ হতো না। একটা দুটো কাজে হাত লাগাতে লাগাতে আমি বেশ ভালোই কাজবাজ শিখে গেলাম। প্রথম প্রথম নিজে থেকেই টুকটাক করতাম। এরকম চলতে চলতে যখন আমি বেশ পুরাতন হয়ে গেলাম, তখন ওই টুকটাক যদি না করতাম তাহলে শাশুড়ির মন খারাপ হয়ে যেত এবং টুকটাক কথা তিনি আমাকে শোনাতেন। আমার নন্দিনী আমার হয়ে ২-৪টে কথা বলতো যে বাচ্চা মানুষও। এতদিনে আমার শাশুড়ির ভাষ্যমতে বাচ্চা মানুষ হলেও সে বাড়ির বউ, সংসারের টুকটাক কাজ তো তাকে করতেই হয়, আর শাশুড়ি হাতে হাতে করলে এমন কোনো খারাপ হয়ে যায় না।
আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম। 5 বছর কেটে গেল। আমি অপেক্ষায় থাকলাম। কেটে গেল 6 বছর, 7 বছর, 8 বছর, তবুও সে এলো না। লজ্জায় কখনো কাউকে কিছু বলতাম না। কেন আসছে না জানতেও চাইতাম না লজ্জায়। তবে মন থেকে ভীষণ চাইতাম সে ফিরে আসুক। আমার পরিবার বিষয়টা তুললে তারা এড়িয়ে যেত, কিছু একটা বলে কেটে যেত কথাটা। তবে আমার বাবা ভাইয়েরা নিশ্চিন্ত ছিলেন। ছেলে তাদের পরিচিত, চেনা জানা, তাদের চোখের সামনে বড় হয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ তাদের ছিল না। এর মধ্যে আমার নন্দিনীর বিয়ে হয়ে গেল, তখনও সে আসলো না। আপু চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে আমি একদম একা হয়ে পড়লাম। যতদিন যেতে লাগলো ততই কেমন যেন আমার শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে ক্লান্তি এসে যাচ্ছিল। ততদিনে আমি আমার স্বামী নামক মানুষটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে বসেছি, তার জন্যই অপেক্ষায়। তুই কখনো তোর স্বামীর সঙ্গে ফোনে কথা বলতি না? না, ছোট থেকে কিছুদিন অস্বস্তি ভয়ে কথা বলিনি, এরপরে লজ্জায় বলিনি। শাশুড়িমা মাঝে মধ্যে বলতেন প্রথম দিকে কথা বলার জন্য, তবে সেই কখনোই বলতে চাইনি। আমার মনে পড়ে না। এরপর যখন আমি তার বিরহে ছটফট করি, যখন আমার কথা বলার ভীষণ ইচ্ছা জাগে, তখন আমি ব্যর্থ হই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে বলেছিলাম শাশুড়ির কাছে, আম্মা, আপনার ছেলে ফোন করেছিল, তার সঙ্গে একটু কথা বলতাম। আগে তো কখনো বলতে চাওনি, আজ এখন হঠাৎ কি হলো? আসলে ওকে জিজ্ঞেস করে, ও কথা বলতে চায়নি, তখন না হয় দেব। ফোন আসলে আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করতাম, এই বুঝি আমার ডাক পড়ল। তবে আমার ডাক পড়েনি, হয়তো সেই কখনো কথাই বলতে চায়নি। আমিও লজ্জায় আর কখনো কথা বলিনি। এভাবে কেটে গেল 10টা বছর। হঠাৎ একদিন শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম তিনি ছেলের সঙ্গে কথা বলছেন। তার দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম তার ছেলে আসছে। তবে এই খবর কিন্তু আমাকে কেউ দেয়নি, আমার শাশুড়িও বলেনি। তারপর আর কি, সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। আমার স্বামী, আমার মনের মানুষ ফিরে এলো। তবে সে একা আসেনি, সঙ্গে এসেছিল তার স্ত্রী, সন্তান। সেই স্বামী নামক লোকটা যখন দরজায় নক করেছিল তখন ঠিক সূর্য ডোবার সময়টা। ধরণী অন্ধকার হওয়ার সাথে সাথে যেন আমার মনটাও অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দরজার আড়াল থেকে কথা শোনার অভ্যাস আমার কোনকালেই ছিল না। সেবার শাশুড়ির কথাটা দরজার আড়াল থেকে শুনে পা জোড়া থেমেছিল বটে। সবকিছু বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিলাম তার ছেলে আসছে। এও বুঝতে পেরেছিলাম আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমি যে শুনেছি সে কথা কাউকেই বললাম না, এমনকি আমার বাবার বাড়িতেও কারো সঙ্গে বলিনি। কথাটা আমি রাতে শুনেছিলাম, সকালেই দেখি আমার ননদিনী তার জামাইসহ হাজির। ননদিনী মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেও, তবে কিছু বলছে না। বাড়িতে বেশ ভালো কয়েক পদের রান্নাও হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম বেশ কয়েকবার, এত আয়োজন কেন, মেহমান আসবে? তবে কেউ কিছু বলেনি। শুধু আপু বলেছিল সমস্ত কাজ শেষ হয়ে গেলে তুমি পরিপাটি হয়ে থাকবে কেমন। আপুর এমন ব্যবহার দেখে আর বাড়ির পরিস্থিতি দেখে আমার আর বুঝতে বাকি নেই যে মানুষটা আজই চলে আসবে। আপু অবশ্য এক ফাঁকে বলেছিল আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি সেটা আগে জেনে গেলে তো আর সারপ্রাইজ থাকে না। আমি তো বিষয়টা আগেই জেনে গিয়েছিলাম, তবুও সেবার আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আপুও অবশ্য সারপ্রাইজড হয়েছিল। যাই হোক, সেটা না হয় পরে বলবো। সেদিন আমি বারবার দরজার দিকে তাকাই, কেউ কলিং বেল দিলেই আমার বুকের ভেতর ধক করে উঠে, এই বুঝি এলো। খানিকক্ষণ পরপর দৌড়ে ছাদে গিয়ে রাস্তার দিকে তাকাই। বিকেলের মধ্যে সমস্ত কাজ সেরে আমি খানিক পরিপাটি হয়ে নেই। ছাদে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি। তাদের বাসার ছাদ থেকে রাস্তা একেবারে স্পষ্ট দেখা যেত। সূর্য প্রায় ডুবে এলো, ধরণী অন্ধকার হয়ে এলো, তখনও তার দেখা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাবে, তাই চলে গেলাম ঘরে, অজু করে নামাজের জন্য প্রস্তুতি নেব বলে। ঘরে যেতেই কলিং বেল বেজে উঠল। আমার ভিতর অস্থিরতাও বেড়ে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম ড্রয়িং রুমে, ততক্ষণে আপু দরজা খুলে দিয়েছে, শাশুড়ি মাও বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। শাশুড়ি মা নিজের ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আপুও তার নিজের ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় করল। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছিলাম। মানুষটা দেখতে শুনতে খারাপ না, আরও বিদেশের হাওয়া গায়ে লাগিয়েছে কতগুলো বছর। আমার ভেতরে অনুভূতির প্রজাপতিরাও ডানা মেলতে শুরু করল। তাদের সকলের এই আবেগঘন মুহূর্তে সেখানে উপস্থিত হলো এক সুন্দরী রমণী আর ছোট্ট একটা বাচ্চা।
বাচ্চাটার বয়স তখন বছর 5 হবে। বলিস কি, 5 বছরের একটা বাচ্চা? হ্যাঁ, তাহলে তাদের বিয়ের বয়স কত? পরবর্তীতে জানতে পেরেছিলাম তখন তাদের বিয়ের বয়স 7 বছর চলে। কি? অনন্যা তার প্রিয় বান্ধবী রত্নার রিয়েকশন দেখে মুচকি হেসে বলল, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? যেখানে 5 বছরে ফেরার কথা সেখানে একটা মানুষ 10টা বছর ফিরল না। আচ্ছা, তোর পরিবার একটা খোঁজখবর নিল না? তোকে ওই বাড়িতে ফেলে রাখলো? এতগুলো বছর একটা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলিসনি, তবুও তোর কিছু মনে হয়নি যে মানুষটা তোর পর হয়ে যাচ্ছে? আশ্চর্য ব্যাপার হয়ে গেল না? বছর 3 তো আমি নিজেকেই নিজে গুটিয়ে রেখেছিলাম। স্বামী কি জিনিস, প্রেম আলাপ কি, এসব তো বুঝতাম না। সব সময় ছেলেদের এড়িয়ে চলা, আমি জোরতায় কথাই বলতে পারতাম না। তারও কোন কথা বলার ইচ্ছা বোধ হয় ছিল না আমার সঙ্গে, কখনো শুনিনি সেরকম। প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে কথা বলার জন্য বলতেন। আমি নিজের জোরতায় বলতে পারিনি। বয়সটা এমন ছিল যে পাঠ্য বই পড়াশোনা, স্কুলের বন্ধুবান্ধব, স্কুল মাঠে খেলাধুলা, গল্প পড়া, কার্টুন দেখা, এসব নিয়েই তো থাকতাম। যেহেতু শ্বশুরবাড়িতে থাকতাম, বয়স কম হলেও এত কিছুর পরে শাশুড়ি মার সাথে টুকটাক কাজ তো করতাম। আমার বাড়ির মুরব্বীরা তো সেভাবেই বলে দিয়েছিলেন শাশুড়ি মাকে, যে ছোট মেয়ে ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন, নিজে শিখিয়ে পড়িয়ে নিবেন, বলে কয় হাতে হাতে কাজবাজ করাবেন, তাহলেই সংসারাদি বুঝতে পারবে আস্তে আস্তে। সে কথাটা আমার শাশুড়ি মা একদম অক্ষরে অক্ষরেই পালন করেছিলেন। তাই সংসারের বেড়াজালে আর বাচ্চা মন নিয়ে স্বামীর দরদ আর বুঝে উঠতে পারিনি। আস্তে আস্তে যখন বয়স গড়িয়ে খানিক বাড়ল তখন মনের বাসনাও পাল্টে গেল। আপু প্রায় তার ভাইয়ের ছবি আমাকে দেখাতো। সেই ছবি দেখতে দেখতে এক সময় নিজের স্বামীর প্রেমে পড়ে গেলাম। মনের ভেতরে অজানা পবিত্র অনুভূতি উকি দিতে থাকলো। আর এর পর থেকেই শুরু হলো আমার অপেক্ষা। ততদিনে আপুরও বিয়ে হয়ে গেল। আর শাশুড়ি মাও আমাকে তার ছেলের সঙ্গে কথা বলার জন্য আর বলেননি। আর না তো সেই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। অনুভূতি প্রকাশ করতে না পারা, আমিও লজ্জায় কথা বলতে চাইনি। এরপর একবার কথা বলতে চেয়েছিলাম, শাশুড়ির কাছে বলেও ছিলাম, তোমাকে তো বললাম প্রথমেই। হ্যাঁ বলেছিলে, মনে আছে আমার। এরপর আর কখনো কথা বলা হয়নি আমার। তবে আমার আব্বুর কিংবা ভাইয়ারা ফোন দিলে কথা বলতো নাকি লোকটা। শাশুড়ি মাও নাকি বলে কয় তাকে দিয়ে মাঝেমধ্যে আমার আব্বু ভাইয়াদের সাথে কথা বলাতো। তাই তাদের মধ্যে মনে কোন সন্দেহ আসেনি। বছর 5 হয়ে গেলেও যখন সে ফিরে না এলো তখন আমার আব্বু ভাইয়েরা ঝামেলা করেছিল। মেয়েকে আর রাখবে না, নিয়ে যাবে। আব্বু তো বলেই বসেছিলেন আমার মেয়ের এত বিদেশি টাকা পয়সার প্রয়োজন নেই। তখন কিন্তু লোকটা এক সন্তানের বাবা হয়ে গিয়েছিল। সেবার শাশুড়ি মা আমার বাবাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বলেছিলেন অনন্যার পড়াশোনা চলছে খুব ভালোভাবে। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো, ভালো রেজাল্ট করতাম প্রত্যেকবারই। শাশুড়ি মা সেটার বাহানাই দেখালেন। বললেন, রাজীব ওখানে সদ্য ভালো একটা চাকরি জোগাড় করেছে। রাজীব হলো আমার সেই স্বামীর নাম। এখনই দেশে ফিরলে বেশি দিনের ছুটি পাওয়া যাবে না। আর দেশে ফিরলে একটা বিয়ের অনুষ্ঠান পড়বে, যা অনন্যার পড়াশোনায় বেশ ব্যাগরা হয়ে দাঁড়াবে। এর চেয়ে আরও 2 বছর পরে আসুক, ততদিনে রাজীবের চাকরিটাও পাকাপোক্ত হোক, বেশি দিনের ছুটি নিয়ে আসুক। এখন মেয়ে বড় হয়েছে, স্বামী সোহাগ বুঝতে পারে, স্বামী এসে আবার চলে গেলে পড়াশোনায় মন বসবে না। এর চেয়ে ভালো যেভাবে চলছে সেভাবেই চলুক। তোর শাশুড়ি কি জানতো না যে তার ছেলে আর একটা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ জানতো তো, তবু এরকমটা করলো কেন? এর মানে কি তাদের নামে মামলা করিসনি? তুই কিন্তু আমার কথার মধ্যে বড্ড কথা বলছিস, এরকম হলে আমি তোকে কিছু বলবই না। আচ্ছা, আমি তোকে মাঝখান থেকে মেইন পয়েন্টটা বলে আমি থেমে যাই? সরি তুই বল, আমি শুনতে চাই। তোর মতো এমন সুন্দর একটা মেয়ের জীবনও যে এরকম হতে পারে ভাবলেই তো আমার কান্না পায়। প্লিজ বল না, তারপর কি হলো? আমার শাশুড়ির যুক্তির কাছে আমার বাবা মা হেরে গেলেন। আমার কিন্তু শ্বশুর ছিলেন না। আমার বাবার কাছে যখন আমার হাতজোড়া তার ছেলের জন্য চাইছিলেন তখন তিনি বলেছিলেন, আমার ছেলের তো বাবা নেই, আপনি হবেন আমার ছেলের বাবা। আরও কত ইমোশনাল কথাবার্তা, যাতে আমার বাবা গলে জল হয়ে গেলেন। তার ওপরে ছেলের পরিবার পরিচিত। তাই বাবা মাঝে মধ্যে নিজে থেকেই তার জামাইয়ের সঙ্গে ফোন দিয়ে কথা বলতেন। আমার বাবা আমার শ্বশুরবাড়ির পরিবারটাও নিজের পরিবারের মতো করে দেখভাল করতেন। আর সেখানে তার নিজের মেয়ে তো আছেই। একবার শাশুড়ির কটু কথা শুনে এতটাই খারাপ লেগেছিল যে আমি একা একাই বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেবার বেশ ঝামেলা হয়েছিল। আমার শাশুড়ি খুব বুদ্ধিমতী মহিলা, আমার বাবা মার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন।
পরিস্থিতি ঠান্ডা হলে বললেন, আমি কি অনন্যার মা নই? ও কি আমার মেয়ে নয়? মেয়ের মা হয়ে মেয়েকে একটুখানি শাসন করতে পারি না আমি? আরও বিভিন্ন আবেগী মিষ্টি কথা দিয়ে আমার আব্বু আম্মুকে ভুলিয়ে ফেললেন। আর তার সঙ্গে তাল দেওয়ার জন্য আমার দাদি তো ছিলেনই। তুই বললি না যে এত বছর কোন বাবা তার মেয়েকে এভাবে শ্বশুর বাড়িতে জামাই ছাড়া ফেলে রাখে? আসলে কি জানিস তো, আমাদের সমাজে তালাকপ্রাপ্তা মেয়েদের সম্মান একেবারেই নেই। আর গ্রামে তো মোটেও না। যেখানে জামাই বিদেশ ভালো চাকরি করছে, মেয়ে নিশ্চিন্তে নিরিবিলি পড়াশোনা করতে পারছে, সেখান থেকে মেয়েকে নিয়ে আসার প্রয়োজন বোধ করেনি তারা। আপুও জানতো না এরকম কিছু ঘটেছে। আপু তো ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করছিল, এরা কারা ভাইয়া? লোকটা উত্তরে মুচকি হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, এসো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী সিয়া। আর ও আমার সন্তান রিয়ান। মা, তোমার পুত্রবধূ আর নাতি ওদেরকেও সাথে করে নিয়ে এসেছি। কথাটা শুনে আমি এতটাই শোকড হলাম যে কয়েক মুহূর্ত কথা বলতে ভুলে গেলাম। এরপর সবার দিকে তাকালাম, আপু তার হাজবেন্ড দুজনের মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন তারা আকাশ থেকে পড়ল, এরকম এক্সপ্রেশন তাদের মুখে। তবে আমার শাশুড়ির মুখে ভয় দেখা গেল। আমি আমার প্রতীক্ষার পুরস্কার হিসেবে এমন উপহার পেলাম যা আমি কখনো কল্পনাও করিনি। ততদিনে অবুঝ আমি শ্বশুর বাড়ির ভাত খেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে চলতে চলতে মোটামুটি বুঝদার হয়েছিলাম। তখন আমি অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট। বয়স তখন আমার 22-এর কোঠায় পৌঁছেছে। রাজীব নামের লোকটার ওই কথাটা শুনে আমি নিজেকে কয়েক সেকেন্ড পর ধাতস্থ করে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কে? আমার কথা শুনে কয়েক জোড়া দৃষ্টি আমার দিকে পড়ল। আপুও তাৎক্ষণিক বলল, হ্যাঁ তাই তো, তোমার বউ তো অনন্যা, সে তো আমাদের বাড়িতেই আছে, তাহলে একে? শাশুড়ি মা ব্যাপারটাকে আড়াল করার জন্য বললেন, হয়তো রাজীব মজা করছে, তোমরা বিষয়টা সিরিয়াস নিও না। রাজীব, ও কি তোর সেই বন্ধুটা? তুই যে বলেছিলি যে তোর এক বন্ধুর স্বামী মারা গিয়েছে একটা বাচ্চা রেখে, এবং সে তার ছেলেকে কিছু একটা ইশারা দিল যা আমার চোখ এড়ায়নি। আমি ব্যাপারটা খেয়াল করলাম খুব ভালোভাবে। সেই মুহূর্তে আমার এতটাই অস্থির লাগছিল, আমি ব্যাপারটাকে ওখানেই থামিয়ে দিয়ে বললাম, আম্মা হয়তো আপনার কথাই ঠিক, চলুন নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আর আপনার ছেলেকে বিশ্রামের ব্যবস্থা করে দিন। অনেক দূর থেকে এসেছে। বলে আমি আমার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেলাম। ওখানে এরপর কি কথা হলো সে সব কিছুই আমি বিন্দুমাত্রে জানার আগ্রহ হলো না। তাও কিছু কথা আমার কানে এসে পৌঁছল। মা, তোমাকে না বললাম ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিতে? আর আমি তোমাকে কবে বললাম যে আমার এক বন্ধুর স্বামী মারা গেছে? তুমি কি তোমার ছেলেকে মৃত বানিয়ে দিচ্ছ নাকি? আমিও তো তোকে বলেছিলাম যে এখন বৌমাকে নিয়ে আসিস না। তবুও কেন ওদের নিয়ে আসতে গেলি? আপু উত্তেজিত হয়ে বলছিল, এসব কি হচ্ছে মা? সব কিছু পরে বুঝিয়ে বলবো, এসেই যখন পড়েছিস তখন ঝামেলা তো একটা হবেই। বৌমাকে নিয়ে আসবি সেটা একবার বলা উচিত ছিল আমাকে। তুই বরং বৌমাকে নিয়ে ঘরে যা, গিয়ে বিশ্রাম কর, আমি অনন্যাকে দেখছি। ঘরে এসে দরজার খিল দিয়ে আমি আমার আব্বুকে সাথে সাথে ফোন দিয়ে বললাম যত দ্রুত সম্ভব যেন সে এখানে চলে আসে। বাইরে থেকে শাশুড়ি মা বার কয়েক দরজা ধাক্কা দিয়ে বলছিলেন, অনন্যা দরজাটা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আর কিছুই বলিনি, নামাজে দাঁড়িয়ে গেলাম। এতগুলো বছরের অপেক্ষায় যে মেয়ের স্বামী তার স্ত্রীর সন্তান নিয়ে হাজির হয় তার ভেতরের অবস্থাটা কেমন হয় সেটা তো বুঝতেই পারছিস। এমন অবস্থায় স্বাভাবিকভাবে কথা বলাটাও দায় ছিল। তবুও কোনোরকম বললাম, আব্বু হয়তো বুঝতে পেরেছিল সাংঘাতিক কিছু হয়েছে। হয়তো আমার কথা শুনে আর অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গেই রওনা হয়ে গিয়েছিল। আমি নামাজ পড়ে রবের কাছে শুধু একটা প্রার্থনাই করেছিলাম, হে আমার আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য এমনকি আপনার প্রত্যেকটা বান্দার জন্য যা করেন সব মঙ্গলজনক। আমাকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমার বাবার বাড়ি বেশি দূরে না হওয়ায় আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে এলো। কলিং বেলের শব্দ হতে আপু আবার গিয়ে দরজাটা খুললে আব্বুর গলার স্বর পেয়ে শাশুড়িমা তাৎক্ষণিক আমার ঘরে দৌড়ে এলেন, ভীষণ উত্তেজিত হয়ে জানতে চাইলেন, অনন্যা, কি ব্যাপার তোমার আব্বু এই সময়, কি বলেছ তাকে? সে কি আম্মা, আমার আব্বু তো প্রায়ই আসেন, তখন তো আপনি এভাবে জিজ্ঞেস করেন না। এখনকার ব্যাপার আর আজকের ব্যাপার ভিন্ন। জামাই এসেছে, শ্বশুরমশাই আসবেন না তা কেমন কথা? আমার জানামতে আপনার ছেলের বাবা নেই, আমার বাবাই তার বাবা। ছেলে এসেছে এতগুলো বছর পর আর বাবা আসবে না তা কি হয়? এই বলে আমি ড্রয়িং রুমের উদ্দেশ্যে হঠাৎ ধরলাম, আব্বুকে সালাম দিয়ে বললাম, যে তুমি কি জানো তোমার ছেলে এসেছে? মানে, রাজীব এসেছে? হ্যাঁ, কই এই কথা তো কেহ বলল না আমাকে। বিয়ান, আপনিও তো কিছু জানালেন না, কোথায় রাজীব, ডাকো তাকে।
আব্বু, শুধু কি তুমি তোমার জামাইকে দেখবে সাথে করে যে তার বউ বাচ্চা নিয়ে এসেছে তাদের দেখবে না? মানে? শাশুড়ি মা আমাকে থামানোর জন্য বললেন অনন্যা। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বললাম, আম্মা, আপনার কি মনে হয় এত কিছুর পরেও আমি আপনাকে ভয় পেয়ে চুপ করে থাকব? আব্বু ভীষণ অস্থির হয়ে বললেন, কি হয়েছে মামুনি? আপু এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাজবেন্ডও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রাজীব নামক লোকটাও সেখানে এসে ততক্ষণে উপস্থিত হল। পিছন পিছন এল তার স্ত্রীর সন্তানও। আমি এগিয়ে গিয়ে বাচ্চাটাকে আদর করে আমার সাথে এগিয়ে নিয়ে এসে আমার আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, এই হলো তোমার মেয়ের জামাইয়ের সন্তান যাকে তোমার মেয়ে জন্ম দেয়নি। আব্বু হয়তো খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে হুঙ্কার ছেড়ে বললেন, এসবের মানে কি? আব্বুর সাথে সাথে আমার ভাইয়াদের ফোন দেওয়ার জন্য ফোন তুললেন। শাশুড়ি মা ভীষণ অস্থির হয়ে বললেন, বেয়াই সাহেব আপনি অস্থির হবেন না, আগে আমরা নিজেরা সবকিছু। আপনি চুপ করুন। আব্বু থেমে থাকলেন না, ভাইয়াদের ফোন দিয়ে বললেন পুলিশ নিয়ে যেন তাৎক্ষণিক চলে আসে এই বাড়িতে। আমি আব্বুকে থামিয়ে দিয়ে বললাম, শুধু ভাইয়াদের আসতে বললেই হবে, পুলিশের প্রয়োজন নেই। শাশুড়ি মার দিকে তাকিয়ে বললাম, আমার কেন জানি মনে হচ্ছে আপনি সবকিছু জানতেন। একটু আগে আমি আপনাকে বলতে শুনেছিলাম আপনার ছেলেকে বলছিলেন ওদেরকে যেন নিয়ে না আসে সেই ব্যাপারটা। এসব কেন আম্মা? সে বিদেশিনীও আধো আধো বাংলায় জানতে চেয়েছিল এখানে কি হচ্ছে। এরপর আমি বেশ কয়েকটা কঠিন কঠিন সত্যের সম্মুখীন হলাম। মানুষটা নাকি বিদেশ যাওয়ার বছর খানিকের মধ্যেই তার মেয়ে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে করতে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটা এখন তার স্ত্রী। 2 বছর ছুটিয়ে প্রেম করে তারপরেই তারা বিয়ে করে নেয়। বিয়ের আগ পর্যন্ত আমার শাশুড়ি মা জানতেন না, বিয়ে করেই সে জানায় তার মাকে। সে তার মাকে বলেছিল অনন্যাকে ডিভোর্স দিতে চাই। তখন তার নতুন বউ, প্রথম বাচ্চা আসছিল দুনিয়ায়। সেই বউয়ের প্রেমে সে মগ্ন, তাই আমাকে রাখার কোন প্রশ্নই আসছিল না। আমার দায় নেওয়ার কোন প্রয়োজনও তো তার ছিল না। বিদেশিনী বিয়ে করে যখন রাজীব তার মাকে জানায় তখন তার মা মোটেও সেই বউ মেনে নিতে রাজি হয় না। এরকম মাস কেটে গেলে রাজীব জানায় তার বউ অন্তঃসত্ত্বা। বিদেশি মেয়ে, তার উপর মেয়েটা নাকি তার বাবার একমাত্র মেয়ে। বিদেশের সেই মেয়ের বাবার সহায় সম্পত্তি যা তার সব ওই মেয়েরই। তার উপর মেয়েটা অন্তঃসত্ত্বা, তাই তিনি মেনে নিলেন। এরপরই সে চরম অন্যায়টা আমার সঙ্গে করেন। বিদেশি বউ তো আর এই দেশে এসে থাকবে না। তাই তিনি সিদ্ধান্ত নেন আমাকে তার ছেলের বউয়ের পরিচয় রেখে দিবেন তার বাড়িতে। নইলে তিনি বড় একা হয়ে পড়বেন। মেয়ে শ্বশুরবাড়ির, ছেলে বিদেশ। ছেলে ওখানে সেটেলড হয়ে গেলে ওই আধুনিক দেশ ছেড়ে এই দেশে এসে নিশ্চয়ই থাকবে না। তাই আমাকে রেখে দিলে এখানে যখন তখন এসে মায়ের কাছে মাসখানেক থেকে যাবে, এতে আমারও আর বলার কিছু থাকবে না। আমি সবাইকে বলতে পারবো স্বামী বিদেশ থাকে, বছরে একবার আসে। ডিভোর্স দিতে চাওয়ায় আমার শাশুড়ি মা তাকে এটাই বোঝালেন। পুরুষ মানুষ এমন অফার পেলে বোধহয় ছাড়ে না, তাই না? হয়তো সব পুরুষ এক না। যার মায়ের চিন্তাধারা এমন হয় তার ছেলের চিন্তাধারায় পরিবর্তন কিভাবে আসবে বলতো? সেও তার মায়ের চিন্তাধারায় সমর্থন জানালো। ব্যাস, তারপরে এভাবে কেটে গেল 10টা বছর। বউ বাচ্চা অফিস আদালত সামলে আর আশা হয়ে ওঠেনি তার। এতগুলো বছর পর যখন খানিক সময়ের জন্য মায়ের কাছে আসার সিদ্ধান্ত নিল, আমার শাশুড়ি মা ছেলেকে বলেছিল যে সে যেন বউ বাচ্চা না নিয়ে আসে, তাহলে ধরা পড়ে যাবে। তবে সেই মেয়ে নাকি নিজে থেকেই স্বামীর সাথে আসার ব্যবস্থা করে, স্বামীকে না জানিয়ে। সেদিন নাকি এয়ারপোর্টে তার আগে তার স্ত্রী সন্তান গিয়ে হাজির হয় এবং তাকে সারপ্রাইজ দেয়। সেই মুহূর্তে সে নাকি তড়িঘড়ি করে তার মাকে বলেছিল আমাকে যেন বাবার বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু এর কারণটা আমার শাশুড়ি মা ধরতে পারেনি, আর ততক্ষণে তাদের ফ্লাইট এর সময় হয়ে যাচ্ছিল, যার কারণে আর বুঝিয়ে বলার সময় হয়নি, যা আমার জন্য যথেষ্ট মঙ্গল ছিল। হয়তো আমি সারাটা জীবন ঠকতে ঠকতে যেতাম। তারপর কি হয়েছিল? তোকে কি তোর বাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিল? তোর ভাইয়া কি পুলিশ নিয়ে এসেছিল? বোকার মতো প্রশ্ন করিস কেন? এত কিছুর পরেও আমার বাবা আমাকে ওখানে রেখে আসবে, আর আমার বাবা রেখে আসলেও আমি ওখানে থাকব? কেন, এই এত বড় দুনিয়ায় কি আমার থাকার জায়গা নেই? সরি। সেদিনই আমি বাবার হাত ধরে বাড়ি চলে আসি। আর আসার আগে আমার শাশুড়ি মাকেই বলে এসেছিলাম। আপনি না বলেছিলেন আমি আপনার মেয়ে? আপনি মা হয়ে এটা কিভাবে করতে পারলেন? আপনার নিজের মেয়ের সঙ্গে কি আপনি এটা করতে পারতেন যদি জানতেন আপনার মেয়ের জামাই বিদেশ আর একটা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকছে? আপনি যদি প্রকৃত মা হতেন তাহলে কখনো আপনার ছেলের এই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কখনোই আপনি এটা করতেন না। আপনি আমার হয়ে অন্তত কিছু একটা করতেন।
আপনি সেই 5 বছর আগে আমাকে জানালে হয়তো আমার জীবনটা অন্যরকম থাকতো, কিন্তু আপনি আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছেন। আপনার কোন অধিকার ছিল না আমার জীবনটা নষ্ট করার। তবুও এমনটা আপনি করলেন। লোকটার দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি অন্য কারোর প্রেমে পড়েছেন, অন্য কারো সঙ্গে সংসার পেতেছেন, এই ব্যাপারটা একবার আমাকে বললে আমার জীবন থেকে এতগুলো বছর নষ্ট হয়ে যেত না। আর আপনি যদি এরকমটা করবেনই, তাহলে যাওয়ার আগে আপনি এই বিয়েটা কেন করেছিলেন? তখন তো আপনি অবুঝ ছিলেন না? সবাই নিশ্চুপ থাকায় আমি তখন আবারও বললাম, আপনি আমাকে মুখে এই মুহূর্তে তালাক দিয়ে দিন এবং তালাকনামা রেডি করে সেখানে সই করে আমি দিব। আর আপনাদের বিরুদ্ধে আমি পুলিশি কোন ঝামেলা হাতে নিলাম না। আমি চাই আপনাদের শাস্তি আল্লাহ নিজ হাতে দিক। আপনাদের জেলে ভরলে হয়তো দুদিন পর আপনারা ছাড়িয়ে চলে আসবেন। এত বড় অন্যায় করেও এই দুনিয়ায় মুক্ত হয়ে ঘুরে বেড়াবেন। এর চেয়ে ভালো এখনই আপনারা ঘুরে বেড়ান আর অপেক্ষা করুন আপনাদের শেষ পরিণতির। আমার বিশ্বাস আমার রব আমাকে ফেরাবেন না। আপনাদের করা অন্যায়ের জন্য আপনাদের আফসোস করতেই হবে। আপুর মন মানসিকতা ছিল অন্যরকম। যে ভালো তাকে খারাপ বলার সাধ্য হয়তো কারো হয় না। আপুর বিয়ের আগে পর্যন্ত ওই বাড়িতে আপু আমার খুব ভালো বন্ধু ছিল। সেদিন আপু আমার এই পরিণতি দেখে কান্না করে দিয়েছিল। কান্না করতে করতে তার মাকে বলছিল, এ তুমি কি করলে মা? তুমি তো আমাকেও অভিশপ্ত করে দিলে। আজ আমার নিজের পরিবারের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। দুলাভাইয়ের হাত ধরে ভীষণ কান্না করে বলছিল, শুনেছি মায়েরা পরের মেয়ের উপরে অন্যায় করলে সেই অন্যায়ের অভিশাপ নিজের মেয়ের উপরে এসে পড়ে। আমি ভীষণ ভয় পাচ্ছি, তুমি কখনো আমার সঙ্গে এমন করো না। প্রয়োজনে আমি এই পরিবার ত্যাগ করব, যেই পরিবারে এমন অন্যায় হয় সেখানে আমার দম বন্ধ হয়ে আসবে। দুলাভাইও তাকে আশ্বস্ত করেছিল যে সে এমনটা কখনো করবে না। আপুও তাকে বলেছিল, তোমাকে আমি কখনো চোখের আড়াল হতে দেব না। আমার হাত জোড়া ধরে বলেছিল, বোন আমি কিছু জানতাম না, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে আরো আগেই মুক্তি দেওয়ার চেষ্টা করতাম। আমি আপুকে আশ্বস্ত করে বলেছিলাম যে কখন অন্যায় করে না তার ওপরে অভিশাপ বর্তায় না। যার মন পরিষ্কার তাকে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে নিশ্চয়ই সমস্ত অমঙ্গল থেকে বাঁচিয়ে রাখেন। ওই মহিলাকে মানে আমার প্রাক্তন শাশুড়ি, যাকে আমি দীর্ঘদিন আম্মা বলে ডেকেছি, তাকে শেষ যে কথাটা বলে এসেছিলাম সেটা হলো, আজ যদি আপনি আমার শুভাকাঙ্ক্ষী হতেন, এই অন্যায় না করতেন, বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে ভুলতাম না। আপনি যদি সত্যিই আমাকে আপনার মেয়ের মতো করে আগলে রাখতেন, বিশ্বাস করুন আমিও আপনাকে ঠিক সেভাবে আগলে রাখতাম আপনার বিপদে। তার ছেলে তাৎক্ষণিক উত্তর দিয়েছিল, আমার মাকে আগলে রাখার জন্য তার সন্তান রয়েছে। তোমাকে এত ভাবতে হবে না। লোকটার কথা শুনে কেন জানি আমার ভীষণ হাসি পেল। বললাম, মনে রাখবেন ঘড়ির কাঁটা কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না। সময় কিন্তু কথা বলে। অতঃপর সেই সন্ধ্যার বৈঠকেই আমি ওই লোকটার থেকে মুখে তালাক নিয়ে বেরিয়ে আসি ওই বাড়ি থেকে। এবং পরবর্তীতে আমার বাবা ভাইয়েরা খুব দ্রুতই কাগজে কলমেও চূড়ান্ত ছাড়াছাড়ি করিয়ে নেন। আমার দুই ভাই দুজনই আমার যথেষ্ট বড়, আমি তাদের আদরের ছোট বোন। তারা দুজনেই বিবাহিত, ছোট ছোট বাচ্চাও রয়েছে তাদের। চারিদিকে অহরহ দেখতে পাই কোন মেয়ের ডিভোর্স হয়ে গেলে বাবার বাড়িতে সে বোঝা হয়ে যায়। ভাইয়ের বউয়েরা ননদকে সহ্য করতে পারে না। শেষমেশ মা বাবারও বোঝায় পরিণত হয় মেয়েরা। ওই পরিবারটা আমাকে ভেতর থেকে ভেঙে নতুন আমিকে তৈরি করে দিয়েছে। যেই মুহূর্ত থেকে আমি তালাকপ্রাপ্তা নারী হয়ে গেলে, আমি সেই মুহূর্ত থেকেই মনে মনে আমি নিজেকে নতুনভাবে গড়ার প্রস্তুতি নিলাম। আমার ভাইয়ের বউয়েরা মানে আমার ভাবিরা যথেষ্ট ভালো। ছোট ননদ হিসেবে আমাকে তারা যথেষ্ট ভালোবাসে আমি জানি এবং বিশ্বাস করি। তবুও মনের ভেতর একটা সংশয় থেকে গেল, যেহেতু আমি চরমভাবে ঠকে এলাম। ওই বিশ্বাসঘাতকদের উপরেও তো আমার বিশ্বাস ছিল, তবুও তারা আমাকে ঠকালো। তাই বাড়িতে পৌঁছে প্রথমে আমি সবাইকে একত্র করলাম। যদিও তারা সবাই আমাকে সহানুভূতি দেখাচ্ছিল, আমার দুঃখে দুঃখিত হচ্ছিল, চোখ থেকে পানি ঝরাচ্ছিল, তবুও আমি স্থির রইলাম। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি জানি আমি এখন একজন তালাকপ্রাপ্ত নারী, যা সমাজে খুব বাজে একটা দিক। এমন মেয়েদের সমাজ সম্মান দেয় না। সমাজের অসম্মান তিক্ত কথায় একটা সময় পরিবার থেকেও সেই একই ব্যবহার চলে আসে মেয়েটার উপর। একটা সময় মেয়েটা সেই পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা সময় সেই পরিবারের সকলের ভালোবাসা হাওয়ায় মিলিয়ে যায়। আমার কথায় আপনারা কষ্ট পেলেও এটা চরম সত্যি কথা। আমি জানি আমি আমার পরিবারের খুব ভালোবাসার একজন। তবু আমি বলছি, আমার এই পরিস্থিতি নিয়ে যদি তোমাদের কারো কোন সমস্যা থাকে আমাকে আগেই বলে দিও। আমার কথায় কষ্ট নিও না।
আমার এই কথাগুলো বলার কারণ হলো আমি এক পরিবার থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে আবার তোমাদের কাছেও এমনটা পেলে নিজেকে হয়তো টিকিয়ে রাখতে পারবো না। এর চেয়ে ভালো হবে তোমরা আগেই আমাকে পরিষ্কার করে বলে দাও। ভাবিদের উদ্দেশ্যে বলছি আপনারা কষ্ট নিবেন না, আমাকে নিয়ে যদি আপনাদের কারো বিন্দুমাত্র সমস্যা থাকে আপনারা এখনই পেশ করুন। পরবর্তীতে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করবেন না, এটা আমাকে ভীষণ পীড়া দেবে। তাই আপনারা এখনই সমঝোতা করে নিতে পারেন, এটা আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ। তাছাড়াও আমি আপনাদের একটা আশ্বাস দিচ্ছি, আমাকে নিয়ে আপনাদের বেশি বেগ পোহাতে হতে হবে না। আমার বাবা আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তার মূল্য আমি রাখতে পারব। এটুকু বিশ্বাস আমি আমার নিজের উপরে রাখি। সেদিন আমার পরিবার আমাকে হতাশ করেনি। আগলে নিয়েছিল আমাকে, ভাবিরা তো আমাকে বলেই ফেলেন, তুমি আমাদের ছোট বোন, আমরা তোমার উপর কখনো বিরক্ত হব না, তবে সংসারে একসঙ্গে থাকতে গেলে টুকটাক মনোমালিন্যতা হয়, তবে তা আমরা একে অপরে মিলের সমঝোতা করে নেব। তুমিও এমনটা করবে, ব্যাস আর কোন কষ্ট রইল না আমাদের। বাবা ভাইয়েরাও মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই তোমার সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এরপর আমি আমার সম্পূর্ণ মনোযোগ আমার পড়াশোনা ক্যারিয়ারের দিকে দিলাম। তোর মনে পড়তো না ওই লোকটার কথা? স্বামী হিসেবে তাকে আমি ভালবাসতাম এবং আমার এই মন আমি অন্যত্র কোথাও দিতাম না, কারণ আমার স্বামী আছে। যদিও তার সঙ্গে কাটানো আমার সুন্দর কোন স্মৃতি নেই, তবুও প্রথম ভালোবাসা ছিল সে আমার। তার সঙ্গে বিয়েটা শুধু আমার একটা কালো অধ্যায়, ব্যাস আর কিছুই না। তার দ্বিতীয় স্ত্রী কেমন ছিল সেটা আমি জানি না, তবুও আমার ভেতরে ভেতরে একটা ইচ্ছা ছিল, যেন সে আমাকে ঠকানোর জন্য একবার হলেও আফসোস করে। সেদিন থেকে আজ কয় বছর হলো? 3 বছর কেটে গেল। তাদের আর কোনো খোঁজ নিয়েছিলি? কি অবস্থায় আছে এখন ওই শয়তান মহিলা? ছুটিতে ছুটিতে বাড়িতে গেলে কানকোথায় শুনতাম তার ছেলে নাকি বউ বাচ্চা নিয়ে মাসখানিক পরেই চলে গিয়েছিল। এরপরে আর আসেনি। আর তার মেয়েটাও সেদিনই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, মায়ের সঙ্গে আর কথা বলে না, যোগাযোগ রাখে না। এসব কথা আবার আমার পরিবারের কেউ তোলে না, ভাবে হয়তো আমি কষ্ট পাবো তাই। আমি অবশ্য বেশ কিছুদিন পরেই ওই স্থান ছেড়ে দিয়েছিলাম, মানে আমি অন্য ভার্সিটি চলে গিয়েছিলাম আর হোস্টেলে উঠে গিয়েছিলাম অন্য শহরে। যদিও আমার পরিবারের ইচ্ছা ছিল না আমাকে দূরে পাঠানোর, তবুও আমার জেদের কাছে তারা হার মেনেছিল। পরবর্তীতে সে ব্যবস্থা ভাইয়া করে দিয়েছিল। কারণ তারাও লক্ষ্য করছিল সেখানে থাকাটা আমার জন্য আসলে বিরক্তিকর, পাড়া প্রতিবেশীর কারো দয়া মাখা কথা, কারো টিটকারি, কারো তিরস্কার, এগুলো আমার কাছে ভীষণ বিরক্তিকর করছিল। আমার ভয় ছিল কখন না জানি আমি বাবা ভাইয়ের কাছে বিরক্তিকর হয়ে উঠি, যদিও তারা আমাকে ভীষণ ভালোবাসে, তবুও ভালোবাসার মানুষের কাছে বিরক্তিকর হতে খুব একটা সময় নেয় না, চারিদিকে তাকালেই দেখতে পারবে এমন ঘটনা অনেক আছে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে বাকি পড়াশোনা করতে করতে আমি বিভিন্ন চাকরির জন্য এপ্লাই করলাম। অনার্স শেষ করার পরেই নিবন্ধন পরীক্ষায় টিকে গেলাম। প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেল আমার। মাথার উপরে বাবা ভাইয়ের ছায়া ছিল বলেই হয়তো আমি খুব সহজে এগিয়ে গিয়েছিলাম। এরপরে মাস্টার্স শেষ করলাম। এখন বিসিএস এর জন্য চেষ্টাও করছি। এই 3 বছরে তোর বিয়ের প্রস্তাব আসেনি কখনো? হ্যাঁ এসেছিল, এই বিয়ের প্রস্তাবের জন্যই মূলত আমার আপনজন আমার পুরাতন ভার্সিটি পুরাতন জায়গা ছাড়তে হয়েছিল। সেখানকার মানুষের ধারণা ছিল আমি বোধহয় পুরোপুরি অচল হয়ে গিয়েছি। তাই তারা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, কেউ বিপত্নী 2-4টা বাচ্চা আছে, সে বাচ্চাদের মায়ের প্রয়োজন। তবে তাদের শর্তগুলো এমন মনে হচ্ছিল বাচ্চাদের জন্য মানা, মূলত কাজের লোক খোঁজা হচ্ছিল বলেই আমার ধারণা। কারো বাচ্চা হচ্ছে না আবার দ্বিতীয় বিয়ে করবে, এরকম আরো কত কি। তুই কি আর বিয়ে করতে চাস না? নাকি ওই লোকটারকে স্মরণ করেই শেষ জীবন কাটিয়ে দিবি? একদম ফালতু কথা বলে মেজাজ গরম করবি না, সংসার জীবনের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যদিও জানি সবাই এক নয়। তবুও নিজেকে যত স্ট্রং করার চেষ্টা করি, ওই ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। তুই তো দেখতে যথেষ্ট সুন্দর, তোকে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি। আমি কি সেইভাবে চলাফেরা করি? বুঝো জ্ঞান হওয়ার পর থেকেই তো নিজেকে কালো বোরকায় আবৃত করলাম। একটা সময় স্বামীর জন্য নিজেকে নিজের কাছে আমানত রাখতাম। আর এখন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে আমি আমার সৃষ্টিকর্তার জন্য আমানত রাখছি। তোর অতীতের অধ্যায়টা ভীষণ কষ্টের। তবে আমি হলফ করে বলতে পারি সামনের অধ্যায়টা খুব ভালো যাবে, কারণ আমার ভাইয়া কিন্তু অনেক ভালো। অনন্যা যেন আকাশ থেকে পড়ল। মানে? শরৎকাল প্রায় শেষের দিকে, হেমন্ত আসবে আসবে করছে। অথচ এই শহরে এখনো বৃষ্টির আনাগোনা।
এখন সময় বিকেল 4টা। অনন্যা রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। স্কুলের ঝামেলা শেষ করে আসতে আসতে সে 2 মিনিট আগের বাসটা মিস করে ফেলেছে। এখন তাকে পরবর্তী বাসের জন্য সেই ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। আজ সারাটা দিন রোদের ঝলকানি ছিল। বেলা গড়াতে না গড়াতে আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেল। আজ অনন্যার মন মেজাজ এমনিতেই ভীষণ খারাপ। সকাল সকাল মা ফোন দিয়ে জানালো তাকে বাড়িতে যাওয়ার জন্য। পাত্রপক্ষ দেখতে আসবে বলে জানিয়েছেন তিনি। এই বিয়ে খেলা অনন্যার কাছে ভীষণ বিরক্তিকর। একবার বিয়ে দিয়ে শিক্ষা হয়নি তাদের। অনন্যা বেশ বুঝিয়েছিল তার মাকে পক্ষকে যেন না করে দেওয়া হয়। অনন্যার মা জানিয়েছেন, পাত্রপক্ষ নাকি ফোন দিয়ে সরাসরি বলেছেন আমরা আজ আসব, আপনারা না করলেও আমরা আসব। এরপরে আর বলার কিছু খুঁজে পেলেন না আনন্দের বাবা মা। অনন্যা ভেবে পায় নাকি অদ্ভুত এরা। তার ওপরে গত 2 দিন আগে রত্না তাকে শেষে যে কথাটা বলেছে সেটা তার মোটেও ভালো লাগেনি। রত্নার সঙ্গে তার পরিচয় হয়েছে অনার্স 4র্থ বর্ষে। মাঝপথে যখন সে তার পরিচিত স্থান পরিবর্তন করে তখন রত্নার সঙ্গে তার প্রথম আলাপ হয়, বন্ধুত্ব হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বেশ গাঢ় হয়। তারা হয়ে ওঠে একে অপরের প্রিয় বন্ধু। অনন্যাকে রত্না বেশ কয়েকবার তার বাড়িতে জোর করে নিয়ে গিয়েছিল। রত্নার মা অনন্যাকে প্রথম দিন থেকেই চোখে হারান। দেখতে সুন্দর, মাধুর্য ব্যবহার, চলাফেরায় শালীনতা যা তাকে আরও আকৃষ্ট করে। তিনি সরল মানে একদিন বলেই বসেন, তোমার মতো একটা মেয়ে আমার ছেলের জন্য প্রয়োজন। আমারও তোমার মতো একটা বৌমা প্রয়োজন। তোমাকে আমি আমার মেয়ে বানিয়ে আমার বাড়িতে রেখে দিব। রত্না শুরু থেকেই অনন্যাকে বলতো, ইস তোর মতো একটা মেয়ে যদি আমার ভাবি হতো কত ভালো হতো। মায়ের আশকারা পাওয়ার পর থেকে যেন সারো সাপের 5 পা দেখে নিয়েছে। তখন থেকে প্রায় সময় কথায় কথায় ভাবি বলে ডেকে উঠবে, কি বিরক্তিকর ব্যাপারটা। রত্নার মায়ের এমন কথা শুনে অনন্যার মনে পড়ে তার প্রাক্তন শাশুড়ির কথা। তিনিও তো বলেছিলেন, অনন্যা আমার মেয়ে হয়ে থাকবে। অথচ তিনি রেখেছিলেন নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। রত্নার মা মানসুরা বেগম যথেষ্ট সরল মনের। তবুও অনন্যার ভয় হয় এমন কথা শুনলে। অনন্যা মনে মনে ভাবে, ডিভোর্সি কোন মেয়েকে নিশ্চয়ই কোন মা তার অবিবাহিত ছেলের বউ করতে চাইবে না, সে মেয়েটা যতই সুন্দর হোক না কেন। তাই সে রত্নার সঙ্গে তার জীবন বৃত্তান্ত বলে দিয়েছে এমনটা ভেবে, যে রত্না গিয়ে তার মাকে সবকিছু বললে নিশ্চয়ই সে আর এমন ডিভোর্সি মেয়েকে নিজের ছেলের বউ করতে চাইবে না। অথচ রত্না কি উত্তরটাই না দিয়ে গেল। মিনিট 5 থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি এসেছে জমিনে। অনন্যা সকালে রোদ দেখে বেরিয়েছিল, যার কারণে ছাতাটাকে সে বাড়তি বোঝা ভেবে সঙ্গে নেয়নি। এখন সে তার জন্য বেশ আফসোস করছে। আশেপাশে কোথাও কোন ছাউনি নেই যে সেখানে গিয়ে বসে অপেক্ষা করবে। আকাশ বারবার ডেকে জানান দিচ্ছে ঝুম বৃষ্টি নামবে। অনন্যার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি গাঢ় বৃষ্টিতে পরিণত হল। ইতিমধ্যে সে খানিক ভিজেও গিয়েছে। আশেপাশে তাকিয়ে নিজেকে ভারী বর্ষণ থেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে লাগল। ঠিক তখনই তার মাথার উপরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। উপরে তাকিয়ে দেখল তার মাথার ওপরে কালো রঙের একটা ছাতা। পেছনে তাকিয়েই দেখতে পেল একটা পরিচিত মুখ। অনন্যা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি এ সময় এখানে? হ্যাঁ, এদিক দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। চলুন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেই। না, তার কোন প্রয়োজন নেই রিফাত। আমি মেসে ফিরব না, বাড়িতে যাচ্ছি। আমিও আপনাদের বাড়ির ওদিকের রাস্তা দিয়েই যাব, চলুন আপনাকে পথে নামিয়ে দেওয়া যাবে। অনন্যা স্পষ্টভাবে জানিয়ে দিল, আপনার সঙ্গে যেতে আমার অস্বস্তি হবে। আপনি এগিয়ে যান, গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি যেতে পারবো। আরে চলুন, আমি তো আর আপনার সঙ্গে এখন গাড়িতে বসে প্রেম করব না যে আপনার অস্বস্তি হবে। আমি গাড়ি চালাবো আর আপনি পাশের সিটে বসে থাকবেন। আশ্চর্য তো, আপনি এসব কি বলছেন? একটু বেশি বলে ফেলছেন না? এতে আশ্চর্য হওয়ার কি হলো? আমি আপনার প্রেমে পাগল, তাই আপনি আমার সঙ্গে যেতে অস্বস্তি বোধ করছেন। তাই তো আপনাকে নিশ্চিন্ত করলাম। চলুন, আজকেই প্রেমিকা হিসেবে আমি আপনাকে আমার পাশে বসিয়ে নিয়ে যাই, এরপর থেকে না হয় একেবারে বউ হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কি সব উল্টোপাল্টা বলছেন? আমি আবার আপনার প্রেমিকা হলাম কবে থেকে? একদম না, মোটেও পাগল হয়ে যাজিনি। চলুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, ছাতায় বৃষ্টি মানছে না। ভিজে গেলে আপনার ঠান্ডা লেগে যাবে। আমি আপনার সাথে যাব না। রিফাত এবার আর কিছু না ভেবে অনন্যার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টির গতি বেড়ে গিয়েছে, গাড়িরও দেখা নেই, তাই অনন্যা আর তালবাহানা করল না। গাড়ি চলছে তার আপন গতিতে।
প্রায় মিনিট 10 কেটে গেল, তাদের ভেতরে নীরবতা। কেউ কোন উচ্চবাচ্য করছে না। নীরবতা ভেঙে রিফাতই প্রথম বলল, আমি যাকে ভবিষ্যৎ বউ মনে করি সেই এখন আমার মনে মনে প্রেমিকা। গাড়ি থামান, আমি নেমে যাব। আরে এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার কষ্টের কথাগুলো বরং আপনি আপনার ভবিষ্যৎ বউয়ের জন্য তুলে রাখুন, তাকেই না হয় বলবেন। হ্যাঁ, সে তো বলবই। তাহলে এখন আপনি চুপ হয়ে গেলে বেশি ভালো হয়। বিয়ের আগে প্রেম ইসলামের দৃষ্টিতে হারাম। সে আমি জানি, তবু বিয়েটা তো আর এমন নয় যে আমার বিয়ে বললেই হয়ে গেল। বিয়ের আগে পাত্রী পছন্দ করতে হয়, পাত্রী পছন্দ করলে সে হয়ে যায় হবু স্ত্রী। আর সেই হবু স্ত্রীকে মনে মনে প্রেমিকা দাবি করাতে কোন পাপ নেই। তাহলে আপনি বরং সেটাই করুন। রিফাত ভীষণ উৎফুল্ল মনে বলল, তার মানে আপনি রাজি? আশ্চর্য তো, এখানে আমার রাজি হওয়া কোথা থেকে আসছে? পাত্রী হিসেবে তো আপনাকেই পছন্দ। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার খারাপ লাগে না এই যে আমি আপনাকে এতবার ফিরিয়ে দেই তবু আপনি আপনার ভালোবাসার কথা বলতেই থাকেন? বিরক্ত লাগে না আপনার? আপনার মতো একজন ব্যক্তিত্ববান পুরুষের সাথে তো এমন বিহেভিয়ার যায় না। আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি কখনো? না, আমি সেটা বলিনি। সচরাচর কোন ব্যক্তিত্ববান পুরুষদের দেখা যায় না তার পছন্দের মানুষের সামনে বারবার ভালোবাসার কথা প্রকাশ করতে? যদি সেই মেয়েটা বারবার ফিরিয়ে দেয় তাহলে তো আরও না। অথচ আপনাকে বিরক্ত হতেই দেখা যায় না। আমার কাছে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা অপ্রকাশিত রাখা উচিত না। যাকে ভালোবাসি তাকে না জানাতে পারলে সেই ভালোবাসার কোন মূল্য আমার কাছে নেই। তবে যদি জানতাম আপনাকে পাওয়ার কোন রাস্তা নেই, তখন না হয় একবারই জানাতাম, বারবার বিরক্ত করতাম না। তবুও আমি জানাতাম। মরে গেলেও ভাবতাম ভালোবাসার মানুষটা তো জানে আমি তাকে ভালোবাসি। অনন্যা চুপ হয়ে যায় রিফাতের কথা শুনে। চোখজোড়া বন্ধ করে সিটে গা এলিয়ে দেয়। রিফাত মুচকি হাসে, যা তার মুখাবয়ব আরও উজ্জ্বল উৎফুল্ল করে তোলে। রিফাত অনন্যাকে জ্বালানোর জন্য নিজের গলায় সুর তোলে। এই পথ কেন শেষ হয় না? ও ও, ও, তুমি বলো না। এত লম্বা পথ যে আর ভালো লাগে না। ভার্সিটি শেষ করে পায়ে হেঁটেই মেসে ফিরছে অনন্যা। সেদিন রোদের তাপ ছিল প্রখর। গলা শুকিয়ে কাঠ। নিজের কাছে থাকা পানির বোতলটাও পানি শূন্য। আর মিনিট 10 হাঁটলে গন্তব্যে পৌঁছতে পারবে অনন্যা। তাই আর পানি কেনার প্রয়োজন বোধ করল না। আরও মিনিট 5 হেঁটে গিয়ে দেখতে পেল লোকজনের বেশ ভিড়। অনন্যা কৌতূহল হয়ে সেদিকে এগিয়ে গেল। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট একটা ছেলে বেশ আহত হয়ে পড়ে রয়েছে। যিনি বাইক চালাচ্ছিল সেও আহত হয়ে পড়ে আছে, তবে মাথায় হেলমেট থাকায় বেঁচে গিয়েছে। আশপাশের কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ছেলেটার পরিচয় জানার চেষ্টা করছে। এলাকার দু একজন চিনেও এগিয়ে আসছে না। দু একজনকে দেখা গেল হাসপাতালে নেওয়ার জন্য বলছে। অনন্যার দূর থেকে মনে হলো ছোট ছেলেটা তার পরিচিত। তাই সে দ্রুত অস্থির পায়ে এগিয়ে গেল। ছেলেটা রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে হেঁটে ডিম সিদ্ধ বিক্রি করে। নাম আল আমিন। আপন বলতে কেউ নেই। যার থেকে ডিম নিয়ে বিক্রি করে তারই বাড়ির এক কোণে রাত কাটে তার। ডিম বিক্রি করে দেয় বলে 2 বেলা খাবার জোটে সেখানে। অনন্যার সাথে প্রথম যেদিন পরিচয় হয়েছিল সেদিন একটাও ডিম বিক্রি হচ্ছিল না বলে রাস্তার পাশে বসে কাঁদছিল ছেলেটা। তখনই ছেলেটার থেকে তার জীবনের এই কাহিনী শুনে অনন্যার চোখেও পানি চলে আসে। অনন্যা সেদিন একটা ডিম খেয়ে তারপরে পুরো ডিমের টাকাগুলো সে নিজেই দিয়েছিল, যদি বিক্রি না হয় তাহলে যেন এই টাকাটা মালিককে দিতে পারে। আর যদি বিক্রি হয়ে যায় তাহলে টাকাটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য বলে অনন্যা। ছেলেটা প্রথমে টাকা নিতে চায়নি, অনন্যা জোর করে সেদিন দিয়েছিল। এরপর প্রায় অলিতে গলিতে দেখা হলে অনন্যা ছেলেটাকে এটা সেটা খাওয়ায়, মাঝে মধ্যে 2-4 টাকা দেয়। ছেলেটাও তাকে বড় বোনের মতো সম্মান করে। ছেলেটাকে আজ এভাবে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে অনন্যার ভীষণ খারাপ লাগে। এগিয়ে যায় ছেলেটার দিকে। ততক্ষণে একজন গাড়ি ঠিক করে ফেলেছে এদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে উদ্দেশ্য করে অনন্যা বলে, ছেলেটা আমার পরিচিত, আমি তার সঙ্গে যাচ্ছি। বাইক চালানো লোকটাও বেশ আহত হয়েছে। সে আর কেউ নয়, এই লোকটা রিফাত ছিল। অনন্যা অন্যদের উদ্দেশ্যে বলে, আপনার 2 জন উনাকে ধরে নিয়ে আসুন, আমি ছেলেটাকে নিয়ে যাচ্ছি। হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। ছেলেটা মাথায় বেশ ভালোই চোট পেয়েছে। বিশ্রামের প্রয়োজন। এই এতিম অসহায় ছেলেটাকে কে দেবে বিশ্রাম, ভেবে অনন্যা চিন্তিত হয়। রোজ টাকা না দিলে নাকি মালিকের বাড়িতে খাবার জোটে না। অনন্যাও মেয়েরা মিলে মেসে থাকে, তার ছেলেটাকে নিয়ে নিজের কাছে রাখা সম্ভব নয়।
অনন্যাকে করিডোরে এভাবে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে রিফাত এগিয়ে এসে বলে, আমি অত্যন্ত দুঃখিত। ছেলেটা এভাবে সামনে এসে পড়বে তা আমি ভাবতেও পারিনি। হুট করে কোথা থেকে এলো বুঝতেই পারিনি। আমি যাই বলি না কেন, যাই করি না কেন, ছেলেটার কষ্ট এই মুহূর্তে আমি ভ্যানিশ করতে পারবো না। তবে আমি সমস্ত চিকিৎসা ব্যবস্থা নিচ্ছি। ছেলেটা আপনার কে হয়? ও আমার কেউ হয় না, এমনকি ওর আপন বলতে কেউ নেই। ও একজন হকার। এই বয়সে হকারি করে খেতে হয় ওকে। তবে ও আমার পরিচিত, ওর সঙ্গে আমার প্রায় দেখা হয়, কথা হয়। ও আমাকে আপু বলে ডাকে, আমি ওকে ভাই বলে ডাকি, ব্যাস এটুকুই। রিফাত বোধহয় মুগ্ধ হলো অনন্যার এহেন কাজে। তবে অনন্যার মুখ সে দেখেনি। সেবারই অনন্যার সাথে রিফাতের প্রথম দেখা। সেদিন রিফাত অনন্যাকে চিন্তামুক্ত করেছিল, বলেছিল, ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখব, বাড়ির বাইরের টুকটাক কাজগুলো করবে। একটা স্কুলেও ভর্তি করিয়ে দেব। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। আমি আজকেই ওকে বাড়িতে নিয়ে যাব। সেখানে ওর সেবা যত্নের কোন ত্রুটি হবে না। আমার মা ওকে নিজের ছেলের মতোই দেখে রাখবে। সেদিন অনন্যা রিফাতের থেকে নাম্বার দেওয়া নেওয়া করেছিল। ফের যেদিন আল আমিনকে হাসপাতালে আনা হবে সেদিন অনন্যা ও এসে দেখে যাবে, এমন কথাই হয়েছিল তাদের। এর দুদিন পর লোকটার সাথে দেখা হয়েছিল রত্নাদের বাড়িতে। সেদিন মানসুরা বেগম ভালো কিছু পদের রান্না করেছিলেন বলে রত্নাকে বলে দিয়েছেন মেয়েটাকে যেন নিয়েই আসে। রত্না সেও নাছোড়বান্দা মা যখন বলেছে তখন অনন্যাকে যেতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও সেদিন অনন্যা গিয়েছিল রত্নাদের বাড়িতে। অনন্যাদের বাড়িতে গিয়ে আল আমিনকে দেখে অনন্যা অবাকই হয়েছিল। রত্নাই তাকে সবটা খোলাসা করে যে তার ভাই তাকে এখানে নিয়ে এসেছে। অন্যের আর বুঝতে বাকি নেই যে সেই লোকটাই অনন্যার ভাই। সেদিন একই টেবিলে সবাই বসে খাচ্ছিল, তাৎক্ষণিক হঠাৎ রিফাতও সেখানে চলে আসায় অনন্যাকে দেখে ফেলে। আলামিন ছেলেটাও তাকে দেখেই বলে, ভাইয়া দেখেন আপু এসেছে। রিফাতকে চুপচাপ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আলামিন আবারও বলে, ভাইয়া আপনি আপুকে চিনতে পারছেন না? সেদিন যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের দিন। রিফাতের সামনে সবটা ক্লিয়ার হয়, তার হৃদয় অন্যরকম অনুভূতির দোলা দেয়। সেই দিন মেয়েটার আচার আচরণ কথাবার্তায় মুগ্ধ হয়েছিল রিফাত। আজ তাকে দেখে চোখ জোড়া স্থির হয়ে গেল। বোনের বান্ধবী দেখে মেয়েটাকে কাছাকাছি পাওয়া আরও সহজ হয়ে যাবে ভেবে হয়তো সেদিন মুচকি হেসেছিল রিফাত। রিফাত একটা কলেজের প্রফেসর। সেই সচরাচর বোনের ভার্সিটিতে যেত না। তবে সেদিনের পর থেকে প্রায়শই যায়। যা দেখে রত্না ভাইয়ের সঙ্গে মজা নিতে ভুলে না। মানসুরা বেগমেরও পছন্দ অনন্যাকে। তিনি নিজেই ছেলেকে বলেন, মেয়েটাকে তোর কেমন লাগে? এরপর একদিন হুট করে রিফাত অনন্যাকে প্রপোজ করে বসে। অনন্যা কোন তালবাহানা না করে সাথে সাথেই না করে দেয়। তাকে এও বলে দেয় সে বিয়ে করতে ইচ্ছুক নয়। বিয়ে নামক ঝামেলায় সে জড়াতে চায় না। এরপর থেকে রিফাত অনন্যার পিছু পড়ে থাকে প্রায়শই অনন্যাকে মানানোর জন্য। তবে অনন্যা সে না করে দিয়েছে তো নাই। অনন্যা রাজি হচ্ছিল না বলে অনন্যার পরিবারেও আলাপ করেনি রিফাতের পরিবার। মেয়ে রাজি না হলে নিশ্চয়ই পরিবারও রাজি হবে না। তাই রিফাত ঠিক করে আগে অনন্যাকে মানাবে, এরপরেই সে তার বাড়িতে প্রস্তাব পাঠাবে। রত্না বেশ চেষ্টা করে জানার অনন্যা তার ভাইকে রিজেক্ট করার কারণ। তার ভাই কোন দিক থেকে কম নয়। দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো। রত্নার জানামতে অনন্যার কোন ছেলের সাথে কোন সম্পর্ক নেই। তাহলে কি কারণে তার ভাইকে অনন্যা মেনে নিচ্ছে না জানতে আগ্রহ প্রকাশ করে প্রচণ্ড। শেষমেশ অনন্যা রত্নার সঙ্গে সবটা খুলে বলে যাতে সবকিছু জানার পর তাদের সিদ্ধান্ত নিতে বেশ সুবিধা হয়। আর অনন্যা তো নিশ্চিত ছিল তার অতীত জানলে কোন মা তার ছেলের জন্য ডিভোর্সি মেয়ে চাইবে না। আর কোন অবিবাহিত ছেলেও নিশ্চয়ই ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চাইবে না। অনন্যা রিফাতকে নিয়ে স্মৃতিচারণ করতে করতে এতটাই অন্য মনস্ক হয়ে যায় যে রিফাত বেশ কয়েকবার ডাকলেও সে শুনতে পায় না। এবার রিফাত বেশ জোরে গাড়ির হর্ন বাজায়। এতে অনন্যা তার ধ্যানচ্যুত হয়। রিফাত ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, এত কি ভাবছেন? নাকি আজকে আমার গাড়িতেই থেকে যাওয়ার প্ল্যান? আমি নিশ্চয়ই সেধে সেধে আপনার বাড়িতে এসে বসিনি, তাই আপনার গাড়িতে থেকে যাওয়ার প্ল্যানও নিশ্চয়ই নেই। না মানে কখন থেকে ডাকছি আপনার কোন সাড়াশব্দ নেই, আপনার বাড়ির সামনে তো এসেই গেলাম। জানালা থেকে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। লোকটা একদম তার বাড়ির সামনে এসে গাড়িটা থামিয়েছে। আশ্চর্য তো, আপনি আমার বাড়ি চিনলেন কি করে? চিনলাম, মনে মনে ভাবা, প্রেমিকার বাড়ি চিনব না তা হয়? রাস্তার মোড়ে নামিয়ে দিলেই আমি চলে আসতে পারতাম। আমার জন্য আপনাকে কষ্ট করে এতদূর আসতে হলো, বলে অনন্যা গাড়ি থেকে নেমে পড়ল। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই রিফাত গাড়ি থেকে নামল। বলল,
ম্যাডাম আপনি তো ভারী অকৃতজ্ঞ, আপনাকে এতদূর আমার গাড়ি করে নিয়ে এলাম, আপনি আমাকে আপনার বাড়ির ভিতর একটু যেতেও বললেন না? কে বলেছিল আমাকে নিয়ে আসতে? বলেননি তাই বলে এমন ব্যবহার করবেন? অনন্যা আর কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করল। রিফাত তার পিছু পিছু এলো, যা অনুভব করে অনন্যা অবাক হল। মনে মনে ভাবল লোকটা আমার পিছু পিছু ভেতরে আসছে, আমি না বলাতেও অদ্ভুত। কলিংবেলের শব্দ পেতেই ভেতর থেকে দরজা খুলে দেয় একজন। অনন্যা সামনে তাকিয়ে রত্নাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। রত্না ভীষণ খুশি খুশি মুখে বলল, আরে এসে গেছে ভাবি সাহেবা, আসুন আসুন ভেতরে আসুন। অনন্যা পেছনে তাকিয়ে দেখল রিফাত মুচকি মুচকি হাসছে। অনন্যা আন্দাজ করে ফেলল, তাহলে এরাই আজকের অতিথি। রত্না অনন্যাকে ধরে ভেতরে নিয়ে গেল, ভাইকে বলো ভাইয়া এসো ভেতরে এসো। রিফাত খানিক খোঁচা মেরে বলল, কি দিনকাল পড়ল অন্যের বাড়িতে এসে আমার বোনই আমাকে ভিতরে ডাকে, অথচ যাদের বাড়ি তারা ভুলেও একবার বলে না। অনন্যাদের বাড়িটা আজ বেশ ঝকঝমকপূর্ণ। বাচ্চারা চারিদিকে ছোটাছুটি করছে, আনন্দ করছে। আল আমিন কেউ নিয়ে এসেছিল রত্নার বাবা মা। রিফাত বলে দিয়েছে সে এ বাড়িতে কাজকর্ম করলেও আমার ছোট ভাইয়ের মতো। সে তার প্রিয় আপুর বাড়িতে এসে ভীষণ খুশি। এই অনন্যা আপুর সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই আপু তাকে ভীষণ ভালোবাসে। বাচ্চাগুলোর সঙ্গে সে খুব ভালো মিশে গিয়েছে। বড়দের সকলের মুখটাও বেশ উজ্জ্বল, যেন তারা ভীষণ খুশি। অনন্যার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনন্যার বড় ভাবি সামিয়া অনন্যাকে তার ঘরে নিয়ে গেল ফ্রেশ করিয়ে রেডি করে আনার জন্য। রিফাতকেও গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো ফ্রেশ হওয়ার জন্য। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে অনন্যা। তার এক পাশে তার হাত ধরে বসে আছে মানসুরা বেগম, আরেক পাশে রত্না। সেই সোফার পিছনেই অনন্যার বরাবর দাঁড়িয়ে আছেন অনন্যার মা আখলিমা বেগম। খানিকক্ষণ পরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তাদের সামনে আরও উপস্থিত আছে অনন্যার দুই ভাই অনিক, অপূর্ব, বাবা আমজাদ। রিফাতের বাবা রুহুল আমিন। অনন্যাকে রিফাতের মা আর অনন্যার মা মিলে বোঝাচ্ছেন। মানসুরা বেগম বললেন, দেখো মা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, তাই বলে কি তুমি সারা জীবন এভাবে কাটিয়ে দেবে? বিয়ে তো তোমাকে সেই করতেই হবে, তাহলে আমার পরিবারে যেতে তোমার এত আপত্তি কিসের মা? আমার ছেলেটা তোমাকে খুব ভালো রাখবে মা, বিশ্বাস করো ও ভীষণ ভালো ছেলে। আমার ছেলে বলে বলছি না। সে তার প্রিয় মানুষদের ভীষণ ভালোবাসতে জানে। মানসুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে আরও বললেন, আর তুমি তার ভীষণ প্রিয় মানুষ। আমার ছেলেটা তার বাবা মার কাছে সহজে কিচ্ছু চায় না জানো। কিন্তু তোমাকে চেয়েছে, তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে পাওয়া নাকি আল্লাহর কাছে ওর সবচেয়ে বড় প্রতীক্ষার পুরস্কার হবে। আমি জানি তুমি কি ভাবছো, তুমি হয়তো ভাবছো তুমি বিবাহিত তাই আমরা রিফাতের পরিবার তোমাকে মেনে নেবে না। তুমি কি জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসতো। আর দেখো সেই মেয়েটাকে আমার ছেলে পছন্দ করে বসল। তুমি বিবাহিত ছিলে আর তুমি ডিভোর্স, সেটা জেনে আমাদের কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি এমন মেয়ে আমাদের ঘরে আসার যোগ্য না। তবে ওই লোকগুলোর ওপর ভীষণ মায়া হচ্ছে আমার, যারা তোমার মতো একটা সোনার টুকরো তারা হারিয়ে ফেলছে। তোমার অতীত আমাদের কখনো মনেও পড়বে না, শুধু তুমি নিজেকে শক্ত করে নাও। দেখো মা, তোমার পরিবারের সবাই রাজি, আমার পরিবারের সবাই রাজি, এখন শুধু তোমার একটা উত্তরের উপরে নির্ভর করে আমাদের সকলের আনন্দ, আমাদের সকলের মুখের হাসি। অনন্যার বাবা আমজাদ হোসেন বললেন, মামনি, তোমাকে ফের নতুন জীবনে এগোনোর জন্য জোর করার এই সাহস বা মুখ কোনোটাই আমার নেই। তবু বাবা হিসেবে তোমার সুখটা আমার বড্ড দেখতে ইচ্ছে করে মা। রিফাতকে হয়তো তুমি আমার চেয়ে বেশি দিন চেনো। তবে সে কিন্তু আমার কাছে গত 1 বছর ধরে আসা যাওয়া করছে। তোমাকে রাজি করাতে পারলাম কিনা সেটা জানার জন্য। অনন্যা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। আমজাদ হোসেন মেয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ মা, আমি তখন থেকে রিফাতের খোঁজ খবর, তার পরিবারের খোঁজ খবর নিয়েছি তোমার অজান্তে। তার ওপর নজরদারিও করেছি। এখন পর্যন্ত অভিযোগ করার মতো কোন কিছুই আমি পাইনি। আর তোমাকে বলার সাহসও আমার হয়নি। তাই তো ছেলেটাকে আমি পারমিশন দিয়েছিলাম যাতে তোমাকে সে রাজি করিয়ে নিতে পারে। তবে এখনো সে ব্যর্থ হয়ে তারপরে আবার আমার কাছেই ফিরে এলো। এবার আর একা আসেনি, সপরিবারে এসেছে। অনন্যা আর চোখে একবার রিফাতের দিকে তাকালো। লোকটা তার দিকেই তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। দৃষ্টিতে মিলন হলো। অনন্যার ভেতরটা কেঁপে উঠল, মানুষটার দৃষ্টিটা বড্ড ধারালো, লজ্জায় চোখটা ফিরিয়ে নিল অনন্যা।
মানসুরা বেগম ফের অনন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি আমরা তোমার উত্তরের অপেক্ষায়। তোমার যদি মনে হয় আমরা তোমাকে ভীষণ জোর করছি সেটাও তুমি আমাদের বলে দাও। তোমার ভয়টা যুক্তিযুক্ত। রিফাতের বাবা রুহুল আমিন গলা খাকারি দিয়ে বললেন, আমি কিছু বলছি না বলে কি মেয়ে আমার রাজি হচ্ছে না নাকি? অনন্যা কেঁপে ওঠে, তার চোখে পানি জমে, মানুষগুলো তাকে এত ভালোবেসে কেন ভেবে পেল না সে। তার ভীষণ ভয় হয়, এত ভালোবাসা আবার ফিকে হয়ে যাবে না তো? অনন্যার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু বলো মা, সবাই তোমার উত্তরের অপেক্ষায়। অনন্যা রিফাতকে আবার দেখে নিল, এখনো মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। অনন্যা দাঁড়িয়ে গেল, তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু তুমি যা ভালো বোঝো আমার জন্য তাই কর, আমার কোন আপত্তি নেই। উপরওয়ালার যা আমার অদৃষ্টে লিখেছেন তা তো হবেই যেভাবেই হোক। আমি তোমার সিদ্ধান্তে সম্মান জানাই, বলে অনন্যা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চলে গেল তার ঘরে। ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফুটল। রিফাতের বাবা আলহামদুলিল্লাহ বলে জড়িয়ে ধরল অনন্যার বাবাকে। আলহামদুলিল্লাহ বেয়াই মাসায় মেয়ে আমাদের অবশেষে রাজি হল। অনন্যার বাবা কান্না করে দিলেন, সবাই বেশ হকচকিয়ে গেল। রুহুল আমিন বিচলিত হয়ে বললেন, আপনি কাঁদছেন কেন ভাই সাহেব? এমন আনন্দের মুহূর্তে কান্না মানায় না। আমজাদ সাহেব রুহুল আমিনের হাত দুখানা ধরে কাঁদতে কাঁদতে বললেন, ভাই আমি আমার মেয়েটাকে আবারও সেই অন্যের ঘরে পাঠাচ্ছি। আপনারা আমার মেয়েটাকে দেখে রাখবেন। ওর কোন ভুল হলে আমার মেয়েটাকে কষ্ট দিয়েন না আমাদেরকে। আমজাদ সাহেবকে আর বলতে দিলেন না রুহুল আমিন, তিনি নিজেই বললেন, আপনার ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে এই মেয়ে আমার মেয়ে হয়ে থাকবে। আমজাদ সাহেব রিফাতের কাছেও কেঁদে কেঁদে বললেন, বাবা তোমাকে নিয়ে আমার কোন ভয় নেই, তবুও বুকটা কাঁপে, আমার রাজকন্যাকে কখনো অবহেলা করো না। অনন্যার বাবা মা ভাই ভাবির সবার চোখে পানি। পানি চলে এলো রিফাতের বাবা মা, রত্নার চোখেও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, সে আমার অনেক সাধনার, আপনি তো জানেন। হ্যাঁ আমি জানি, তোমাকে নিয়ে আমার কোন অভিযোগ নেই। তবু ভয় পাই। রুহুল আমিন উৎফুল্ল মনে বললেন, তাহলে চলুন ভাই সাহেব, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। রিফাত লজ্জা শর্মের মাথা খেয়ে মুরব্বিদের মাঝখানে বলে ফেলল, যত যাই করো দেরি করা কিন্তু চলবে না। ম্যাডাম রাজি হয়েছে মানে যত তাড়াতাড়ি সম্ভব দিন ঠিক করা চাই। অনন্যা এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে কান পেতেছিল ড্রয়িং রুমের সকলের কথায়। রিফাতের কথা শুনে তাকে বিড়বিড়িয়ে নির্লজ্জ উপাধি দিয়ে সেখান থেকে সরে গেল। আকাশে গোলথালার মতো বড় চাঁদ উঠেছে। রাতের অন্ধকারেও ধরণী কেমন অদ্ভুত আলোকিত। যেন চারপাশ মায়াবী আবেশে ভরে গেছে। চারপাশে কোন কালো হাহাকার নেই, আছে এক ধরনের মায়াবী সুখ, যেন আগামী দিনের সুখের বার্তা। সেই স্নিগ্ধ চাঁদটার দিকে এক নজরে তাকিয়ে আছে অনন্যা। সময় আনুমানিক রাত 12টা, অনন্যার এমনটাই ধারণা, কারণ সে 11টা নাগাদ ছাদে এসেছিল। অনেকটা সময় পেরিয়ে গেছে, ঘণ্টাখানেক তো হবেই। সে তার জীবনের সমীকরণ নিয়ে ভাবছে। 25 থেকে 26 সে পদার্পণ করল তার বয়স। প্রতিষ্ঠিত সমাজে এই বয়সটা বিয়ের জন্য তেমন কিছু না। তবে বাঙালিদের ক্ষেত্রে উল্টো, 20তেই মেয়েরা বুড়ি হয়ে যায়। সেখানে অনন্যা 10 বছর বিবাহিত জীবন কাটিয়েছে স্বামী ছাড়াই। এখন আবার সে নতুন জীবনে, নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আবার কিছু নতুন অনুভূতি তৈরি হবে, সবকিছু নতুন করে। পুরনো স্মৃতি বহু আগেই মাটি চাপা দিয়েছে, তবুও মাঝে মাঝে তারা হাতছানি দেয়। বেশ কয়েক মিনিট হলো রিফাত এসে দাঁড়িয়েছে অনন্যার পাশে। ভীষণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তার প্রিয় নারীকে। অন্যমনস্ক চোখ জোড়ায় ভীষণ হতাশা, কিছুটা আফসোস। সে এতটাই অন্যমনস্ক যে এটাও বুঝতে পারছে না কেউ একজন পায়ে হেঁটে এসে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। রিফাত খানিক জোরে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। চমকে উঠল অনন্যা, পাশ ফিরে রিফাতকে দেখে নিজের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। কণ্ঠে খানিক গম্ভীরতা মিশিয়ে অনন্যা বলল, আপনি এই সময় এখানে? ভয় পেয়েছেন? চমকে গিয়েছি, সে যাই হোক, আপনি বিশ্রাম না নিয়ে এখানে কি করছেন? সেই একই প্রশ্ন তো আমারও, আপনিও তো বিশ্রাম না নিয়ে এখানে এসে চাঁদের সাথে দুঃখ বিলাস করছেন। চাঁদের সাথে দুঃখ বিলাস? তাই তো মনে হচ্ছে। সমস্যা নেই, আপনি এখন একা আছেন, আপনার তো কোন সঙ্গী নেই, সুতরাং আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করেন। পরবর্তীতে না হয় আমি আর আপনি একসাথে মিলেমিশে চন্দ্র বিলাস করব। আপনার কি কোন কাজকর্ম নেই? আপনি অযথাই আমাকে বিরক্ত করছেন।
আপনি বিরক্ত হচ্ছেন বুঝি? কোন সমস্যা নেই, আপনার বিরক্ত মাখা চোখ জোড়া ভীষণ সুন্দর দেখায়। আশ্চর্য তো, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করছেন, কিন্তু আপনার আর চাঁদের দূরত্ব তো অনেক। হাত বাড়ালে চাঁদকে ছোঁয়া যায় না, তবে আপনি হাত বাড়ালেই এই রিফাতকে ছুঁতে পারেন। অমাবস্যায় কিংবা কালো মেঘে চাঁদ আড়াল হয়ে গেল আপনি চাঁদকে খুঁজে পাবেন না, তবে নিঃস্ব কালো অন্ধকারেও হাত বাড়ালেই আপনি এই আমাকে পাবেন। আপনাকে খুঁজতে হবে না, কারণ আমি নিজেই আপনাকে ধরে রাখব। অনন্যা চোখ জোড়া বন্ধ করে নিল। রিফাতের কথাগুলো বারবার তার কানে বাজছে। সেও তো একজনকে ভালোবেসেছিল। তার ভালোবাসাটা ছিল বৈধ ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা। অথচ কখনো প্রেমালাপ হয়নি, কোন আবেগ দেওয়া নেওয়া হয়নি। তবুও ভাবনায় চলে আসে সেই স্মৃতি। রিফাত দেখল অনন্যার বন্ধ চোখ জোড়া। মনে মনে আওড়ালো, আমি আপনাকে ভীষণ ভালোবাসব। একদিন আমার ভালোবাসা আপনার অতীতের বিষাক্ত স্মৃতি মুছে দেবে। হয়তো মনে পড়বে, তবে মনে পড়লে আপনি সুখ অনুভব করবেন। আমি আপনাকে এতটাই ভালোবাসো, আপনি ভাববেন এই ভালোবাসা পাওয়ার জন্যই আপনার বিষাক্ত অতীত ছিল। রিফাত অনন্যাকে একটুখানি রাগাতে খানিক লজ্জা দিতে বলল। বলছিলাম তখন তো ওইভাবে আপনি ঘরে চলে গেলেন, সম্পূর্ণ আলোচনাটা শুনলে না। অনন্যা চোখ মেলে তাকালো রিফাতের দিকে। গুরুজনের মুরব্বিদের আলোচনা শোনার কি আছে? ও আচ্ছা, তাই নাকি? তাহলে পর্দার আড়ালে কে ছিল? অনন্যা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, চোখ জোড়া বন্ধ করে নিল। তার রাগ এবং লজ্জা মিলিয়ে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বিড়বিড় করে আওড়ালো, বিরক্তিকর একটা লোক, সব দিকেই নজর রাখতে হবে। অনন্যা আস্তে করে বললেও সেটা রিফাতের কান পর্যন্ত পৌঁছালো। রিফাত নিজেরকে অনন্যার কাছাকাছি নিয়ে আস্তে করে বলল, আপনি ভুল বলছেন, আমি মোটেও ক্যারেক্টারলেস নই, আমার নজর শুধু আপনার দিকেই। আশ্চর্য তো, আমি কখন আপনাকে ক্যারেক্টারলেস বললাম? ও আচ্ছা, তার মানে আপনি আমাকে ভালো বলছেন? আপনি একটা বিরক্তিকর লোক, বলেই অনন্যা সেখান থেকে চলে গেল। রিফাত তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। কমা কমা নতুন ভোরের সোনালি আলো নিয়ে পূব আকাশে সূর্য উঁকি দিতে সবাই সবার নিত্য কর্মব্যস্ততায় ছুটছে। রিফাতকেও তার পরিবার নিয়ে ফিরতে হবে। গতকাল রিফাতের পরিবারকে কোনোভাবেই ছাড়েনি অনন্যার পরিবার। বিয়ের দিনক্ষণ ঠিক করে এসব কিছু আলাপ আলোচনা করে উঠতে উঠতে তাদের রাত হয়ে গিয়েছিল। যেহেতু তারা আত্মীয় হওয়ার পথে, এছাড়াও মেয়ের বান্ধবীর বাড়ির মানুষ, তারা তো আপনজনই। তাদেরকে ছাড়তে নারাজ অনন্যার পরিবার। অগত্যা রিফাতদের রাতটা অনন্যাদের বাড়িতেই কাটাতে হলো। এতে অবশ্য রিফাতের জন্য মন্দ হয়নি। রত্নার খুশি তো আকাশ ছোঁয়া, প্রিয় বান্ধবী ভাইয়ের বউ হয়ে তার বাড়িতে যাচ্ছি। তারা একে অপরে একসাথেই থাকবে। একই বাড়িতে, একই টেবিলে প্রতিদিন খাবার খাওয়া হবে। এত আনন্দে রত্না আত্মহারা। আগামী 15 দিন পরেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। এতটা সময় রিফাতের কাছে অনেক মনে হয়েছিল। তা নিয়ে মুরব্বিদের মধ্যে খানিক হাসির রোল পড়ে গিয়েছিল। মানসুরা বেগম পারেন না ছেলের কান টেনে মুছড়ে ধরেন। কি নির্লজ্জ ছেলে হয়েছে তার। সবার হাসিতে অবশ্য রিফাত লজ্জায় পড়েই গিয়েছিল। আমতা আমতা করে বলেছিল, না মানে আমি বলতে চাইছি উনি যদি আবার ওনার মতো বদলে ফেলেন, ভয় হয়তো নাকি? মানসুরা বেগম হেসে বলেন, মতো বদলে ফেলবে মানে? একবার যখন মতো দিয়ে দিয়েছে তখন মতো বদলে ফেলার কোন উপায় নেই। আমরা একমুখে দুই কথা মানব নাকি? এমন কিছু হলে আর অনুষ্ঠান করার প্রয়োজন পড়বে না, একেবারে সোজা তুলে নিয়ে যাবি আমার বাড়িতে। মানসুরা বেগমের কথা শুনে অনন্যার বাবা মার চোখে পানি জমে। পানি জমে তার ভাই ভাবিদের চোখেও। রিফাতের পরিবার জানিয়ে দেয় যে, বরকনের শপিং যেন তারা নিজেদের মতো নিজেরা করে ফেলে। মুরব্বিদেরটা না হয় মুরব্বিরাই সামলে নেবে। এরপর তারা ফিরে যায় যে যার কর্মস্থলে। অনন্যাকেও যেতে হয়, তার স্কুল রয়েছে। কমা কমা দুই পরিবার তাদের দুই প্রিয় সন্তানের জন্য আয়োজন করতে লেগে পড়ে। হাতে সময় 15 দিন হলেও সেটা নিতান্তই তাদের কাছে কম মনে হচ্ছে। অনন্যার পরিবারে রাজীবের পরিবার নিয়ে একটা ক্ষোভ অবশ্যই আছে। অনন্যার ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে একটা কার্ড তারা রাজীবদের বাড়িতেও পাঠাবে। সেদিন অনন্যাকে যখন তার ভাইয়েরা নিয়ে আসছিল, তখন রাজীব অনন্যার ভাইদের কাছে বেশ অহংকার নিয়ে বলছিল, আমার মা তো আপনার বোনের জন্য ভালো কিছুই করছিল। ডিভোর্সি মেয়েদের এই সমাজে কোন দাম থাকে না। বিয়ে দিতে গেলেও সেই তো বিবাহিত কোন পুরুষের কাছেই বিয়ে দিতে হবে। সেদিন অবশ্য অনন্যার দুই ভাই তাকে চড়-থাপ্পড় মারতে ভুলেনি। এছাড়াও তাদেরকে এও বলে এসেছিল, আল্লাহ প্রতারকদের কখনোই ছাড়বেন না।
আর যারা সয়ে যায় তাদের জন্য আল্লাহ উত্তম উপহার রাখেন। আমার বোন তোমাদের ছেড়ে দিয়েছে বলে ভেবো না রব তোমাদের ছেড়ে দিবেন। অনন্যার মা অবশ্য মেয়ের প্রাক্তন শ্বশুরবাড়িতে মেয়ের বিয়ের খবর পাঠাতে নারাজ ছিলেন। তার ভয় হয় শয়তানের নজর বড্ড খারাপ। পরবর্তীতে অবশ্য রিফাতের বাবাই নিজে থেকে ফোন করে জানালেন যে ওই শয়তানদের একটা খবর পাঠাতে। প্ল্যানটা অবশ্য রিফাতের। দেখতে দেখতে বিয়ের দিনক্ষণ এগিয়ে আসে। অনন্যার ভাইয়েরা বিয়ে ঠিক দুদিন আগে অনন্যার বিয়ের কার্ডটা পার্সেল করে সেই বাড়িতে পাঠিয়ে দেয়। অনন্যাও চলে আসে নিজ বাড়িতে দুদিন বাদেই তার গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান। রত্নাকে সে বলেছিল, কি রে, বান্ধবীর বিয়েতে থাকবি না? বান্ধবীর বিয়ের গেট ধরবি না? হ্যাঁ অবশ্যই, কেন নয়? আমাকে ভেবেচিন্তে এগোতে হবে, কারণ তোর যেদিন বিয়ে সেই একই দিনে আমার ভাইয়েরও বিয়ে। অনন্যা রত্নার কথা শুনে খানিক হেসেছিল। বলল, তাহলে চল আমার সাথে বান্ধবীর বিয়েতেই না হয় যাবি। ভাইয়ের বিয়েতে তো আর নিজে ভাইয়ের বরযাত্রীর গেট ধরতে পারবি না, সে তুই আমার উপরই ছেড়ে দে। ভাইয়ের বিয়েতেও থাকবো, বান্ধবী বিয়েতেও থাকবো। তোর গায়ে হলুদের দিন ঠিক সময় মতো চলে যাব। আর হ্যাঁ, তোকে সাজাবো কিন্তু আমি, তুই আগে থেকে একদম সেজে রেডি হয়ে থাকবি না। আমি গিয়ে তোকে সাজাবো, তারপরেই তোর হলুদের অনুষ্ঠান হবে, তোর বিয়ের অনুষ্ঠান হবে, মনে থাকে যেন। অনন্যাদের বাড়ির চারপাশ আলোয় ঝলমল করছে। লাল নীল আরও বিভিন্ন কালারের মরিচ বাতি ঝিকমিক করছে। অনন্যার দুই ভাই অনিক, অপূর্ব যথাসাধ্য আয়োজন করার চেষ্টা করছে। আত্মীয় স্বজনে বাড়ি ঘর পরিপূর্ণ। অনন্যার পরিবার তাদের আসা সকল আত্মীয় স্বজনকে অনুরোধ করে বলেছে যেন অতীত নিয়ে কোন কথা না আসে। অতীতের কথা বলে যেন কেউ সহানুভূতিমূলক কথাবার্তা না বলে। মেয়েটাকে যেন কোনোভাবেই মুখে হাসি আর বুকে কষ্ট নিয়ে থাকতে না হয়। বাঙালি সমাজের কিছু মানুষকে যতই সাবধান বানিয়ে দেওয়া হোক, যতই বলা হোক, তাদের মুখ থামানো যায় না। কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান ভাবে অথচ তারা নির্বোধ বেহা। তবুও পাড়া প্রতিবেশীদের মধ্যে টুকটাক আলোচনা চলে। বিবাহিত মেয়েরও আবার এত ভালো সম্বন্ধ। নিশ্চয়ই রূপ দেখে ভুলে গিয়েছে, নয়তো মেয়ে শহরে গিয়ে কোন সম্পর্কে জড়িয়েছে। অথচ তারা জানেই না মেয়েটাকে মানাতে তাদের ঠিক কতটা অপেক্ষা করতে হয়েছে, মেয়েটাকে ঠিক কতটা সময় দিতে হয়েছে। আর তাদের নোংরা মনের চিন্তাভাবনা মেয়েটা নিজেই নাকি সম্পর্কে জড়িয়েছে। এমন মনোভাব থেকে কিছু নোংরা মনের মানুষ কখনো বের হতে পারবে বলে মনে হয় না। তাদের কাজই হচ্ছে না জেনে না বুঝে মানুষকে তিরস্কার করা, মানুষ নিয়ে হাসা। অনন্যার বাবা আমজাদ হোসেনও মেয়ের বিয়েতে কোনোরকম কমতি রাখতে চান না। মাঝে মাঝে চোখের পানি ফেলছেন নিজের ভুলের কথা মনে করে। অনন্যার নজরেও এলো তার বাবার অপরাধমাখা চোখের দৃষ্টি। অনন্যা তার বাবাকে নিজেই বুঝিয়েছে যেন সে এ ব্যাপারে আর না ভাবে, হাসি খুশি ভাবে সামনের দিকে এগোয়। কুরিয়ার থেকে খবর এসেছে, রাজীব নামের যে ঠিকানায় একটা পার্সেল পাঠানো হয়েছে সেই বাড়িটা তালাবদ্ধ। ওই বাড়ি থেকে সেদিন বের হওয়ার পর অনন্যার পরিবার আর তো মুখ হয়নি, তাই তারা জানেও না রাজীবদের বাড়িতে বিয়ের কার্ড পাঠানো হয়েছে, তা অনন্যা জানত না। মা বাবা ভাই ভাবিদের কানাঘুষায় কোনোভাবে তার কাছেও চলে এসেছে কথাটা। বড় ভাবিকে জেরা করে অনন্যা জানতে পারল এমন প্ল্যানটা রিফাতের ছিল। অনন্যাও ভাবল কার্ডটা তাদের হাতে পৌঁছলে সেদিন রাজীবের সেই কথাটার জবাব হতো। অনন্যা ভাবল, ভেবে তার ননদের নাম্বারটা বের করল, ফোন করল তাকে। সেই বাড়ি থেকে বের হয়ে আসার পর মাস 6 পর অনন্যার প্রাক্তন ননদ ফোন করেছিল। সেখান থেকেই নাম্বারটা সেভ করে রেখেছ অনন্যা। সেদিন অনন্যার ননদ রিহানা ফোন করে ভীষণ কেঁদেছিল। মা ভাইয়ের হয়ে বারবার ক্ষমা চেয়েছিল। অনন্যা রিহানাকে সব সময় বড় বোনের মতোই মনে করত। রিহানা অনন্যাকে বিয়ের পর থেকে বেশ ভালোবাসত, অন্য সব ননদের মতো ছিল না। সেদিন রিহানা বলেছিল, আমি আরও আগেই তোমাকে ফোন করতাম, মা ভাইয়ের কর্মকাণ্ডে লজ্জায় করতে পারিনি। অনন্যাও অবশ্য তাকে সান্ত্বনা দিয়েছিল, বলেছিল আপু তুমি আমার বড় বোনের মতো, তুমি কোন অন্যায় আমার সঙ্গে করনি, তাই তোমার সংকোচ বোধ করার কোন কারণ নেই। রিহানাও তাকে বলেছিল তুমি ভীষণ ভালো মেয়ে, তুমি সামনে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু আছে। অনন্যার উত্তর ছিল, আমি ভালো আছি আপু, আমি এখন কিছুটা সময় নিজেকে দিচ্ছি এবং আমাকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে? রিহানা সেদিন তার পরিবারের কথাটা এড়িয়ে গিয়ে শুধু বলেছিল আমি ভালো আছি, তুমি ভালো থেকো, আল্লাহ তোমার ভালো করবেন নিশ্চয়ই। এরপর আর কথা হয়নি, হয়তো রিহানা সংকোচ বোধের কারণে ফোন দিতে পারেনি, আর অনন্যার সময় হয়ে ওঠেনি, অথবা ইচ্ছে করেই দেয়নি, হয়তোবা দিতে চাচ্ছিল না।
আজ সেই নাম্বারটায় অনেকগুলো দিন পর ফোন করল অনন্যা। প্রথমবার কেটে যাওয়ার পর পরবর্তী বার আবার ফোন দিল অনন্যা, এবার রিসিভ হলে ওপাশ থেকে সালামের ধ্বনি বেশি এল। অনন্যা ও সালামের জবাব দিয়ে জানতে চাইল কেমন আছো আপু? রিহানা খানিক সময় নিয়ে বলল, ভালো আছি। সেদিনের পর তো আর কখনো মনে করলেন আপু, ভুলে গেলে? তোমাকে ভোলা যাবে কখনো? তুমি যে ছিলে আমাদের ঘরের আলো, আমার পরিবার সেই ঝলমলে আলোটা নিজ হাতে ভেঙে ফেলেছে। তোমাকে আমার মনে পড়ে গো বোন, কি বলবো আমি তোমাকে ফোন দিয়ে? এবার তোমার কথাই বলো, কেমন আছো তুমি? ভালো আছি, তোমাকে একটা কথা বলবো বলে ফোন করেছিলাম। বলো, তোমাদের বাড়ির তালাবদ্ধ, আন্টি বাড়িতে থাকেন না? রেহানা হয়তো অনন্যার কথা শুনে তাচ্ছিল্য হাসল, আফসোস করল তার মায়ের জন্য, একটা সময় যে মেয়েটা আম্মা আম্মা বলে মুখে ফেনা তুলতো আজ সে আন্টি বলে ডাকছে। আবার অবাক হলো অনন্যার কথা শুনে, তাদের বাড়ি যে তালাবদ্ধ সেটা অনন্যা কিভাবে জানল? অনন্যার তো অমুখ হওয়ার কথা নয়। তবে রিহানা কিছু বলতে পারল না, চুপচাপ রইল। অনন্যা নিজে থেকেই বলল, আসলে আপু ওই বাড়িতে আমার ভাইয়েরা একটা পার্সেল পাঠিয়েছিল। আমার কথাগুলো শুনে তুমি রাগ করো না, কষ্ট পেও না। আসলে আপু আমার বিয়ে ঠিক হয়েছে সেই কার্ড পার্সেল করে পাঠিয়েছিল। আসলে তোমার ভাই সেদিন বলেছিল আমার কখনো ভালো পরিবারে বিয়ে হবে না, তাই হয়তো তারা রাগ করে এমনটা করেছে। যাই হোক, পার্সেলটা তো পৌঁছাতে পারেনি। আমি চাই তুমি আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার বিয়েতে উপস্থিত থাকো, আমার বড় বোন হিসেবে। আগামীকাল হলুদ, পরশুদিন আমার বিয়ে। আগামীকাল আসতে না পারলেও পরশুদিন তুমি আসবে আমি আশা করছি। দুলাভাইকে সাথে নিয়ে অবশ্যই তুমি আসবে। রিহানা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ইনশাআল্লাহ আসব। রাত পোহালেই অনন্যার হলুদের আয়োজন শুরু হলো। অনন্যার এক কথা, রাতের বেলা কোনো আয়োজন যেন না হয়। এই হলুদ যেন দিনের বেলায় শেষ করা হয়, সে দিনের বেলায় হলুদ মেখে গোসল করে ফ্রেশ হয়ে নেবে। রাতের বেলায় এই ঝামেলা হচ্ছে মোটেও নেবে না। দিনে দিনে হলুদ মাখামাখি করে ফ্রেশ হয়ে সারারাত সবাই মিলে মেহেদি পরবে। সবাই অনন্যার এই কথা মেনে নিল। খুব ভোরে রিফাতের বাড়িতে হলুদের অনুষ্ঠান হলো। রিফাতকে গোসল করিয়ে রত্না দ্রুত চলে এলো অনন্যদের বাড়িতে। অনন্যাও অপেক্ষা করেছিল রত্নার জন্য। রত্না এসে তবেই অনন্যাকে সাজিয়ে গুছিয়ে হলুদের স্টেজে নিয়ে গেল। অনন্যার বাবার ছোটখাটো বাড়িটার সামনে ছোট একটা উঠোন রয়েছে। বাড়িটা চারপাশে বাউন্ডারি দেওয়া। সে উঠোনেই অনন্যার হলুদের আয়োজন করা হয়েছে। রিফাতের ভীষণ ইচ্ছা, তার এত সাধনার বউকে সে প্রথমে হলুদ লাগাবে। অথচ তাকে কেউ অনন্যর হলুদে যাওয়ার কথা বলল না। রিফাত নিজেই লজ্জা শরম ভুলে তার মা বাবাকে বলেছিল, আমি অনন্যাদের বাড়িতে যেতে চাই অনন্যাকে হলুদ লাগানোর জন্য। আমার বউ, আমার আগে হলুদ লাগানো উচিত। মানসুরা বেগম বেশ বিরক্ত হন ছেলের অবস্থা দেখে। বিরক্তি নিয়েই বলেন, আশ্চর্য ছেলে তো তুই। বউটা তো তোরই। সারা জীবন তাকে যত খুশি হলুদ মাখাস, আজ আর কালকের দিনটা অন্তত অপেক্ষা কর বাবা। আজকে ওই বাড়িতে গিয়ে তুই হলুদ মাখাবি, তোর লজ্জা লাগবে না? এতে লজ্জার কি আছে? ওটা তো আমারই হবু শ্বশুর বাড়ি, যার বিয়ে হচ্ছে সেও আমার হবু বউ। তাছাড়া আমি তো ও বাড়ির প্রধান অতিথি, আমাকে ছাড়া তো আর তারা মেয়ে বিয়ে দিতে পারবে না। আর প্রধান অতিথি হয়ে আমি বিয়ের কনেকে একটু হলুদ লাগাবো না তা হয়? মানসুরা বেগম ছেলের লজিক শুনে হা হয়ে গেলেন। রুহুল আমিন শব্দ করেই হেসে ফেললেন। বললেন, এই না হলো আমার শিক্ষিত ছেলে। অবশ্যই তুমি ওই বাড়ির প্রধান অতিথি এবং তোমার আগেই যাওয়া উচিত। মানসুরা বেগম বিরক্ত হয়ে বললেন, এই তুমি চুপ করো তো। আর এই যে আমার রাজপুত্র, তুই আমাকে বিরক্ত করিস না তো, এখান থেকে যা, গিয়ে যা ইচ্ছে তাই কর, বেশরম ছেলে একটা। আজকের দিনেও মেয়েটাকে একটুখানি স্বস্তি দিবে না। যে যাই বলুক, রিফাত দমে যাওয়ার পাত্র নয়। তার মা এখন কাজ করছে, তাই সে এক ফাঁকে মায়ের ঘরে গিয়ে একটা বোরকা নিয়ে সেটা পরেই চলে যায় অনন্যাদের বাড়ি। অবশ্য সে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়েনি। গেট থেকে বার কয়েক ভিতরে উকি দিয়েছে সে। উঠোনে মেয়ে মানুষের ভীষণ ভিড়। এতগুলো মেয়ের মধ্যে সে যদি ধরা পড়ে যায় তাহলে ব্যাপারটা আসলেই লজ্জার হয়ে যাবে মনে হলো রিফাতের কাছে। তবুও হেরে যাওয়া চলবে না। হলুদ সে আজ সবার আগে লাগাবেই। বাড়ির সামনে সে চক্কর দিচ্ছে যা অর্ণবের চোখে পড়ল। অর্ণব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচি আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আসুন ভেতরে গিয়ে বসুন, ওখানেই মহিলারা সবাই রয়েছে। নিজের সম্বন্ধীর মুখে চাচি ডাক শুনে থতমত খেয়ে গেল রিফাত। গলাটা একটু চিকন করার চেষ্টা করে বলল, না না সমস্যা না, ওখানে প্রচুর ভিড় তাই এখানে একটু হাঁটাহাঁটি করছি।
তাহলে আপনি বরং ঘরে গিয়ে বসুন, চলুন আমি আপনাকে বসার ব্যবস্থা করে দেই। আরে না না, আমি ঠিক আছি। রিফাত গলাটা চিকন করার চেষ্টা করলেও অর্ণবের খানিক অন্যরকম লাগলো, তাই সে চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো রিফাতকে। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, তাৎক্ষণিক তার ডাক এলো বাড়ির ভেতর থেকে। তাই সে আর বলার কোন সুযোগ পেল না, তবু তড়িঘড়ি করে বলে গেল, চাচি আপনি ভিতরে আসুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। বাড়ির উঠোন থেকে হই হুল্লোড়ের শব্দ আসছে, অনন্যাকে হলুদ মাখানো হবে এক্ষুনি। রিফাত ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকল। সবার আড়ালে কোনোরকম নিজের মোবাইলে অনন্যার একটা ছবি তুলল। বাকিরাও তুলেছে, রত্নাও তুলেছে, তার আরও কাজিন বোনেরা তুলেছে, ভাবল তাদের থেকেও নেয়া যাবে। রত্না গিয়ে অনন্যার মাকে ধরে আনলো অনন্যাকে আগে হলুদ মাখানোর জন্য। এরপর তারা সবাই সবাইকে হলুদ মাখাবে। অনন্যার মা আকলিমা বেগম যখনই মেয়েকে হলুদ মাখানোর জন্য হলুদের বাটিটা হাতে নিলেন, রিফাত তড়িঘড়ি করে কাছাকাছি গিয়ে বলল, মা জননী আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই। কি সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠোনে চাঁদ এসে বসেছে আছে। মা জননী আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই। কি সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠোনে চাঁদ এসে বসেছে আছে। রত্না চিল্লিয়ে বলে উঠল, একদম না, আন্টি কোনের মা, আর সে অনুযায়ী অবশ্যই আন্টি আগে হলুদ মাখাবে। আপনি কোথাকার কে বলুন তো কাকিমা? রিফাতের মাথা ভনভন করে উঠল। বিড়বিড়িয়ে বলল, কাকিমা। রত্না কিছু একটা মনে করার ভঙ্গিতে চোখ ছোট ছোট করে রিফাতের দিকে তাকিয়ে বলল, আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে, তাছাড়া আপনার পরনের বোরকাটা একদম পরিচিত লাগছে আমার। অবশ্য একই বোরকা অনেকের হতে পারে। আকলিমা বেগম বললেন, আহ মা রত্না, উনি মুরুব্বি মানুষ বলেছেন, যখন তখন না হয় উনি বরং আগে হলুদটা লাগাক। হলুদ আগে পরে দেওয়া নিয়ে কোনো নিয়ম কানুন আসলে নেই, এগুলো কুসংস্কার। না না আন্টি, এটা নিয়মের ব্যাপার না, আপনি মা আপনি আগে লাগাবেন। আপনার অধিকার বেশি, তাই আপনি আগে লাগাবেন। উনি তারপর না হয় লাগাবেন। রিফাত মনে মনে আওড়ালো, উফ, এটা কি আমার নিজের বোন নাকি কুড়িয়ে পাওয়া বোন? না না, আমার বোন তো আর জানে না যে এটা আমি। আকলিমা বেগম নরম স্বরে বললেন, থাক না মা, উনি বরং আগে হলুদ লাগিয়ে দিক। এরপর আকলিমা বেগম রিফাতের দিকে হলুদের বাটিটা এগিয়ে গিয়ে বললেন, এই নিন, আপনি বরং আমার মেয়েটাকে হলুদ লাগিয়ে মন প্রাণ দিয়ে দোয়া করে দিন যেন মেয়েটা সুখী হয়। আশেপাশে অনেকেই যে যার মতো ভিডিও করছে, ছবি তুলছে। রত্না তার মোবাইলটা তার এক কাজিনকে দিয়ে সব সময় তার পিছনে লাগিয়ে রেখেছে, যেন প্রত্যেকটা মুহূর্তের ছবি তোলা হয়, ভিডিও করা হয়। রিফাত বিজয়ী হয়ে আকলিমা বেগমের থেকে হলুদের বাটিটা নিয়ে অনন্যার গালে হলুদ মাখাতে গিয়ে তার নজর আটকে যায় তার প্রিয় নারীর চোখে, মায়াবী মুখে। সে খানিকক্ষণের জন্য ভ্রমে আটকে যায়। রত্না বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, আরে কাকিমা, আপনি তো অনন্যার দিকে তাকিয়ে আছেন। এইভাবে তাকিয়ে আছেন, নজর লেগে যাবে তো। অনন্যার মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি উনি কি আপনাদের পরিচিত? দেখে তো পরিচিত মনে হচ্ছে না, হবে হয়তো আশেপাশের কেউ। রত্নার চিল্লানিতে রিফাতের হুঁশ ফিরে আসে। নিজেকেই নিজে বোঝায় রিফাত কুলকুল, তাকে দেখার অনেক সময় পাবি, এখন ধরা পড়ে গেলে মান ইজ্জত আর থাকবে না। নিজেকেই নিজে বুঝিয়ে রিফাত হাতে হলুদ নিয়ে অনন্যার গালে মাখিয়ে দেয়, মুখে বলে, সুখী হও রমণী, স্বামী সন্তান নিয়ে বহুদূর এগিয়ে যাও। দীর্ঘায়ু হোক তোমার। রত্নার শুরু থেকেই রিফাতকে সন্দেহজনক লাগছিল, বোরখাটাও তার পরিচিত, তার মায়ের বোরকার মতো একদম সেম টু সেম। কণ্ঠস্বরটাও কেমন যেন অদ্ভুত পরিচিত। তাই তার তীক্ষ্ণ নজর রিফাতের উপরেই ছিল। শুরু থেকে রিফাতের হাত দুটো হিজাবের আড়ালে ছিল বলে দেখতে পায়নি রত্না কিংবা অন্য কেউ। হলুদ দিতে গিয়ে হাতটা বের হয়ে আসায় রত্নার চোখে ধরা পড়ে যায় অন্য কিছু। রত্নার মনে হচ্ছে এটা কোন মেয়েদের হাত হতেই পারে না। তার উপরে হাতের পরিচিত একটা দাগ দেখে রত্না সম্পূর্ণ শিওর হয়ে যায় যে এটা তার ভাই। ততক্ষণে সেখানে আরও সকল মুরব্বীরা উপস্থিত হয়েছেন। অনন্যার দুই ভাবি একে অপরের সঙ্গে ফিসফাস করছে, হ্যারে ছোট মহিলাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে, হাতটা দেখ কেমন যেন পুরুষ পুরুষ মনে হচ্ছে। ওনার মুখখানা একবার দেখতে পারলে খুব ভালো হতো। ঠিক বলেছ বড় ভাবি, আমি বরং ওনার মুখটা দেখার ব্যবস্থা করি। বেশ তো, দেখ না পারিস কিনা। আনন্যাই ছোট ভাবি এগিয়ে যায় বোরকা পরা মহিলার মুখটা দেখার জন্য। রত্নাও ভাবছে এতগুলো মানুষের সামনে তার ভাইকে সে লজ্জা দিবে কি দিবে না, আবার ভাবছে এমন অদ্ভুত ভাবে আসছে যখন এটা সবাই না জানলে ব্যাপারটা কেমন পানসে পানসে লাগবে। রিফাত অনন্যাকে দুই গালে হলুদ লাগিয়ে দিল, চোরা চোখে আশপাশ দেখে নিল কেউ তাকে সন্দেহ করছে কিনা। বোনের চোখে চোখ পড়তেই রত্না একটা চোখ টিপ দিল।
রিফাত একটা ধাক্কার মতো খেল, সে ধরা পড়ে গেছে ভেবে। রিফাত তাড়াতাড়ি হলুদের বাটিটা অনন্যার মায়ের সামনে দিয়ে বলল, নিন মা জননী, এবার মেয়েকে হলুদ লাগিয়ে মন ভরে দোয়া করে দিন তার ভবিষ্যৎ সংসার জীবনের জন্য। অনন্যার ছোট ভাবি সীমা এসে বলল, তা না হয় দেবে চাচি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসুন ভেতরে আসুন, একটু মিষ্টি পানি খেয়ে যান, নিকাবটা খুলে এখানে বসে বিশ্রাম করুন। রিফাত এখন পালানোর রাস্তা খুঁজছে, তার কাজ হয়ে গেছে, এখন সে মানে এখান থেকে কেটে পড়লেই বাঁচে। রিফাতের অবস্থা দেখে রত্নামুখ টিপে হাসে, বলে, হ্যাঁ হ্যাঁ ছোট ভাবি, তিনি আমাদের অনন্যাকে আগে হলুদ মাখিয়েছেন, মানে স্পেশাল কেউ, তাই তাকে আমরা পানি মিষ্টি না খাইয়ে তো ছাড়তেই পারি না। আর এমন স্পেশাল মানুষটাকে আমরা চিনতেই পারছি না, এটা তো হতে পারে না। আপনি তার নিকাবটা নিজেই খুলে দিন ভাবি, মুরুব্বি মানুষ হাত দিয়ে খুলবে। আপনি সাহায্য করুন। রিফাত রত্নার দিকে তাকিয়ে চোখ দিয়ে রাগ দেখালো। রত্নাও জিভ দেখিয়ে ভেংচি কাটল। রিফাত নিজেকে বাঁচাতে বলল, আপনারা বরং হলুদ খেলুন, আমি বরং ঘরে গিয়ে বসি, পরে না হয় আমরা দেখা করব, এখানে অনেকেই আছে, পুরুষরাও এসে পড়বে যখন তখন। না না চাচিমা, এখানে তেমন কোন পুরুষ মানুষ আসবে না, আপনি মুখটা খুলুন, বলেই অনন্যার ছোট ভাবি সীমা রিফাতের নিকাবটা খুলে ফেলল। মুহূর্তে পরিস্থিতি স্তব্ধ হয়ে গেল, সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে তো রিফাতকে দেখছে। এভাবে মিনিটখানেক চলে গেল, রত্না সেই শুরু থেকেই তার হাসি চেপে রেখেছে, আর পারল না, তাই সে খিলখিলে হেসে উঠল। অনন্যাও সেই তখন থেকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল মহিলাকে দেখার জন্য, তাকে প্রকাশ্যে এত এত দোয়া করল কে এই মহিলা, একে সবাই অট্টহাসিতে মেতে উঠল। অনন্যারও হাসি পাচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে ভীষণ। অনন্যা কপালে হাত রেখে চোখ বন্ধ করে মাথা নিচু করে রইল, বিড়বিড় করে আওড়ালো, নিলজ্জ লোকটা কি শুরু করল। অনন্যার কাজিনরা সবাই চিল্লিয়ে উঠল, আরে দুলাভাই যে, এবার হলুদ আরও জমবে। অনন্যার মা চাচিরা সবাই মুখে কাপড় চেপে হাসছেন, অনন্যার মায়ের চোখে পানিও জমেছে। রিফাত আমতা আমতা শুরু করল, আসলে তেমন কিছু না, সবার সঙ্গে একটু মজা করছিলাম। অনন্যার হলুদের আসর যেন জমে উঠল, হাসি আনন্দে পার হচ্ছে সময়টা। অনন্যার ভাইয়েরাও সেখানে উপস্থিত হলো, অর্ণব তাকে দেখেই হাসল, বলল, চাচি আমাদের দুলাভাই হয়ে গেল কেমন করে। সবাই হাসছে, মন ভরে হাসছে। সীমা বলল, ভাইয়া আপনি এসে কিন্তু পরিবেশটাই পাল্টে দিয়েছেন, বোরখা পরে এসেছেন বলে একটু বেশি ভালো লাগছে। রিফাত ভাবল, ধরা তো পড়েই গেছি, এবার যত লজ্জা পাবো ততই লজ্জা দিবে সবাই। সে তার মায়ের বোরকাটা খুলে ফেলল, আশপাশের সবাই হাসছে। লজ্জা শরম ছাড়িয়ে রিফাত বলল, কি আর করব বলুন ভাবি, আপনার একমাত্র ননদের হলুদে একমাত্র নান্দাইকে দাওয়াত করলেন না। বিনা দাওয়াতে এসেছি তো তাই মুখটা ঢেকে এলাম আর কি। রত্না বলল, এইবার বুঝলাম আগে হলুদ দেয়ার কাহিনী। ভাইয়া মা কি জানে ব্যাপারটা? আকলিমা বেগম বললেন, আহা থাক না মা, বাবা তুমি বসো। সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ করো, মেয়েটাকে আর কতক্ষণ বসিয়ে রাখবে। রিফাতের মাথায় হাত বুলিয়ে বললেন, সুখী হও বাবা, সব বাবা মাই সন্তানের সুখ দেখতে চাই, আর তা যখন চোখের সামনে আসে তখন তাদের আনন্দের সীমা থাকে না। তুমি আমার মেয়ের সেই সুখ। সীমা বলল, এই যে ভাইয়া এসে যখন পড়েছেন, এখন আমরা আপনাকেও হলুদ মাখিয়ে হলুদ অনুষ্ঠান উদযাপন করব। এই না না ভাবি, আমি একবার গোসল করে ফেলেছি, এখন আর না, তাছাড়া আপনারা আমাকে দাওয়াত দিলে না হয় সেভাবে প্রস্তুতি নিতাম, তখন না হয় আপনারা হলুদ মাখাতে পারতেন। আমি কিন্তু আমার হলুদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত করেছিলাম। কোথায় আমরা আপনাকে লজ্জা দেব, তা না আপনি আমাদের লজ্জা দিচ্ছেন। ঝাঁকঝমকপূর্ণ হাসি আনন্দে কেটে গেল অনন্যার হলুদ অনুষ্ঠান। রিফাতের আগমন ছিল এই অনুষ্ঠানের বিশেষ অংশ, যা কেউ আন্দাজ করতে পারেনি। অনন্যার পরিবার রিফাতকে জোর করে দুপুরের ভোজন শেষে পাঠিয়েছে। রিফাতের বাবা মা আত্মীয় স্বজন ছেলের অমন কর্মের কথা শুনে মাথায় হাত, তারা ছেলের কর্মে হাসবে নাকি মেয়ের পরিবারের সামনে লজ্জায় পড়েছে বলে রাগ করবে বুঝে উঠতে পারছে না। যদিও মেয়ের বাড়ির সবাই ব্যাপারটা ভীষণ এনজয় করেছে। তাদের কথাবার্তায় কোনোরকম খারাপ লাগা কিংবা বিরক্তি প্রকাশ পায়নি। উল্টো মনে হচ্ছে তারা এতে ভীষণ খুশি। রিফাত দুপুরের মধ্যেই চলে যায়, রত্না আর বাকি যে কজিনরা এসেছিল তাদের নিয়ে যেতে চাইলেও তারা গেল না। রত্নার এক কথা, তার বান্ধবীর হাতে সে মেহেদি লাগাবে। মেহেদি লাগাতে লাগাতে কত আনন্দ হবে সেগুলো মিস করা যাবে না। রত্না যাচ্ছে না, তাই তার বাকি কাজিন বোনেরাও গেল না। অনুষ্ঠান শেষ করে সবাই একসাথে যাবে।
রিফাত ওদের জন্য যাওয়ার ব্যবস্থা করে গিয়েছে। যদিও অর্ণব বলেছিল তারা সহি সালামতে পৌঁছে দিবে। সারা বিকেল সারা সন্ধ্যা ওরা অনেক আনন্দ করল। রত্না সুন্দর করে অনন্যার হাতে মেহেদি দিয়ে দিল। হাতের মাঝে সুন্দর করে রিফাতের নামটাও এঁকে দিল। অনন্যা দেখল, মন ভরে দেখল, এর আগে ওর বিয়ে হয়েছিল ঠিকই, তবে ও কারো নামে মেহেদি পড়েনি। খুব সাদামাটা ছিল বিয়েটা। ছোট মনে যেন উল্টোপাল্টা কোন প্রভাব না পড়ে, তাই হয়তো এত সাদামাটা হয়েছিল। অথচ সেই তো দূরেই পাঠিয়ে দিল, সেই ছোট্ট মেয়েটাকেই শাশুড়ির সঙ্গে দিন কাটাতে হয়েছিল। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেলে হয়তো ঘড়ির কাঁটা থেমে যায়, কিন্তু বেলা থেমে থাকে না, বেলা ফুরিয়ে যায়। নতুন ব্যাটারি লাগালেও সেই পুরনো সময় থেকে শুরু হয় না, বেলা যতটুকু গড়িয়ে যায় সময়ও ততটুকুই চলে যায়। ঠিক তেমনি অনন্যার জীবনটাও থেমে থাকেনি। তার জীবনে এসেছে ঝলমলে আলো। নতুন আলো চারিদিকে যেমন ঝলমল করছে, আর জীবনেও তেমন নতুন আলো ঝলমল করছে। আজ রিফাত অনন্যার বিয়ের দিন, আজ তারা নিজেদের নাম একে অপরকে দিয়ে দিবে। তাদের জীবনের নতুন অধ্যায়। রিফাত তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য প্রহার গুনছে। অনন্যাকে সকাল সকাল মা কাকিরা গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকতে বলল। অনন্যা ফ্রেশ হয়ে অপেক্ষা করছে। সে পার্লারে সাজতেন যায়নি। রত্নার ইচ্ছা সে তার বান্ধবীকে নিজ হাতে সাজাবে, তার ভাইয়ের বউকে নিজের মন মতো করে সাজিয়ে বাড়িতে নিয়ে যাবে। অনন্যাও অপেক্ষা করছে সেই আগের দিনের মতো, বরযাত্রী লাগেজে করে নতুন বউয়ের জন্য সবকিছু আসবে, সেগুলো দিয়েই সাজানো হবে নতুন বউকে। আজকাল এমনটা কোথাও দেখা যায় না বললেই চলে। অনন্যারও ভালো লাগছে ব্যাপারটা। সকাল 10টা বাজতেই অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির আগমন ঘটেছে অনন্যদের বাড়িতে। অনন্যার বাড়ির সকলেই তাকে দেখে অবাক। অনন্যা নিজেও অবাক, যদিও সে ফোন করেছিল তবুও সেও ভাবেনি রিহানা সত্যিই আসবে। অনন্যার দুই ভাবি নিজেদের মধ্যে ফিসফাস করছে, কি ব্যাপার বলতো ছোট, এটা রাজীবের বোন না? হ্যাঁ, তাই তো দেখছি ভাবি। এ আবার এখানে কেন? কার তো ওই বাড়ি থেকে ফেরত এসেছে। তালা দেয়া, তাহলে এ জানলো কিভাবে আজকে বিয়ে? আমিও তো বুঝতে পারছি না ভাবি, তবে যাই বল ভাবি সে কিন্তু যথেষ্ট ভালো ছিল, এসেছে যখন আমরাও আপ্যায়ন করি চল। আকলিমা বেগম রিহানাকে দেখে অবাক হলেও হাসিমুখে বললেন, আরে মা তুমি, এসো এসো বসো মা। অনন্যা দেখে যাকে এসেছে। রেহানা লজ্জা পাচ্ছে তবুও হাসিমুখে বলল, আন্টি এত ব্যস্ত হবেন না। ততক্ষণে অনন্যা সেখানে চলে আসে, রিহানাকে দেখে খুশি হয়ে বলে, আরে আপু তুমি এসেছো। আমার বলাতে তুমি আসবে আমি ভাবিনি। অনন্যার কথা শুনে সবাই অবাক হয়। সীমা বলে, তুমি আসতে বলেছ? অনন্যা বলে, হ্যাঁ ছোট ভাবি। রিহানার ভীষণ লজ্জা লাগে, মাথা নিচু করে বলে, আসলে আমি আসতে চাইনি। আকলিমা বেগম তড়িঘড়ি করে বলেন, এমা না না মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমাদের বাড়িতে আমরা দাওয়াত পাঠিয়েছিলাম, সেখানে তোমাদের কাউকে পাওয়া যায়নি, এসেছো আমরা ভীষণ খুশি হয়েছি। অনন্যার দুই ভাবিও বলে, আপু আপনি এসেছেন আমরা ভীষণ খুশি হয়েছি, তাছাড়া আপনি কিন্তু বিনা দাওয়াতে এসে পড়েননি যে লজ্জা পাবেন। অনন্যা, তুমি বরং আপুকে ঘরে নিয়ে যাও, আমি নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে বলে অনন্যা রিহানাকে নিজের ঘরে নিয়ে যায়। খাটের উপর বসিয়ে কুশল বিনিময় করে। অনন্যা বলে, আপু তুমি একাই এলে যে, দুলাভাইকে আনলে না? সে আসবে না, হয়তো লজ্জায়। তোমাকে তো আমি বোন বলেছি, সে আমার দুলাভাই, তাও লজ্জার কথা আসলো কেন? সে তুমি যাই বলো বোন, অতীত তো আর এত সহজে মুছে যায় না, সত্যটা মিথ্যা হয়ে যায় না। অনন্যার ভীষণ জানতে ইচ্ছে করল যে মানুষটা একা থাকতে হবে বলে, ছেলেকে হারিয়ে ফেলবে বলে, তাকে এত ছলনা করে রেখে দিল, সারা জীবন রেখে দিতে চেয়েছিল, সে মানুষটা এখন কোথায় থাকে, কিভাবে থাকে, দেনামোনা করতে করতে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলো, তোমাদের বাড়িটা এখন ফাঁকা থাকে বুঝি? অনন্যার কৌতূহল হয়তো রিহানা বুঝতে পারল, মনে মনে তাচ্ছিল্য হাসল নিজের পরিবারের উপর। রিহানা নিজেকে হালকা করার জন্য নিজেই অনন্যাকে বলল, হ্যাঁ, মা আমার সঙ্গে থাকেন। ভাইয়া তো মাসখানেক পরেই চলে গিয়েছিল। মা একাই ছিলেন। আমিও বছর 2 মায়ের সঙ্গে কোন যোগাযোগ রাখিনি। মা ফোন করলে মায়ের গলা পেলেই কেটে দিতাম। মা একজন কাজের মহিলা জোগাড় করেছিল বহু কষ্টে। আজকালকার যুগে বিশ্বস্ত কাজের মহিলা পাওয়া খুবই দুষ্কর। অনেকদিন পর কাজের মহিলা চুরি করে পালালো। এরপর মা আস্তে আস্তে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এভাবে বছর 2 কেটে গেল। একদিন পাশের বাড়ির আন্টি ফোন করে জানালেন মায়ের কোন হুঁশ নেই, তারা হাসপাতালে নিয়ে গেছে। আর রাগ অভিমান করে থাকতে পারলাম না, ছুটে গেলাম,
মাকে হারিয়ে ফেললে আমার যে আর মাকে হাজার খুঁজলেও পাবো না, রক্তের আপন আর কেউ থাকবে না। একেবারে এতিম হয়ে যাব। মেয়ের বাড়িতে মায়ের থাকতেও ভীষণ আপত্তি, তবু থাকতে হয়। ভাইয়াকে কত করে বললাম, হয় তুমি দেশে চলে আসো, নয় মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বিদেশে ভালো চিকিৎসাও হবে। সে কিছুতেই রাজি হয় না, তাকেও নাকি তার বিদেশি বউ আসতে দিতে চায় না। সে বার মায়ের পরিকল্পনার কথা শুনে সে কোন রিস্ক নিতে চায় না। তাই নাকি ভাইয়াকে আসতে দিবে না। অনন্যা শুনল সবকিছু, শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। আপু, মায়ের চেয়ে আপন আর কে হয়, তুমি কেন তোমার মায়ের সঙ্গে এমনটা করতে গেলে? রাগ হয়েছিল, একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সঙ্গে এমন করল, নিজের মেয়ে হলে তো এমনটা করতো না, তাই রাগ হয়েছিল। তুমি তো তাকে মা বলে ডাকতে, তবুও কেন তোমাকে মেয়ে বানাতে পারল না? থাক না আপু, এসব কথা থাক। তুমি এত কষ্ট পেয়েছো আমাদের থেকে, তাই তোমার সুখের ঠিকানা নিজ চোখে দেখতে এলাম। তুমি সুখে আছো দেখলে নিজেকে একটুখানি ক্ষমা করতে পারবো, অপরাধবোধ খানিকটা কমবে। এরকমটা বলো না আপু, তোমার ভালোবাসা কখনো অস্বীকার করা যাবে না। দুই বাড়িতেই আনন্দের ফোয়ারা বইছে। এক বাড়িতে তাদের একমাত্র ছেলের বিয়ের আনন্দ, আরেক বাড়িতেও তাদের একমাত্র মেয়ের বিয়ের আনন্দ। মেয়ের বাড়ির সকলের আনন্দ কিছুটা ভিন্ন, তাদের মেয়ে কঠিন একটা সময় পার করে সুখের দেখা পেয়েছে। বরযাত্রী এসেছে 12টার মধ্যেই। মেয়ের বাড়িতে সবাই জুম্মার নামাজ আদায় করে, সেই বৈঠকেই বিয়ে পড়ানো হবে। রত্না বরযাত্রীর সঙ্গেই এসেছে, গাড়ি থেকে নেমেই সে চলে গেছে গেট ধরার জন্য অনন্যার কাজিনদের সঙ্গে। রত্নাকে এভাবে পাল্টি নিতে দেখেই তার কাজিনরা ক্ষেপে গেছে। তুই কি আমাদের শত্রু? আশ্চর্য, নিজের ভাইয়ের বিয়েতে কনে পক্ষের হয়ে গেট ধরছিস? রত্নার এক উত্তর, কিছু করার নেই ভাই বোনেরা। আমি আমার প্রিয় বান্ধবীর বিয়ের গেট ধরছি, সুতরাং তোমরা পকেট ঝাড়ো। গেটের ঝামেলা মিটিয়ে রত্না ছুটল প্রিয় বান্ধবীর কাছে, তাকে সাজাতে হবে। লাগেজ ইতিমধ্যে বাড়ির ভিতরে পাঠানো হয়েছে। অনন্যার দুই ভাবি লামিয়া, সীমা ননদের সম্পদ সাবধানে সব মুরব্বিদের দেখিয়ে অন্যান্যার ঘরে পৌঁছে দিল। রত্না যত্ন করে অনন্যাকে সাজিয়ে দিল। অনন্যা দেখতে শুনতে এক কথায় অসাধারণ, বউ সাজে তাকে একদম পুতুলের মতো লাগছে। রত্না হাসিমুখে বলল, এমনিতেই ভাইয়া তোর দিক থেকে চোখ ফেরায় না, আজ মনে হয় জ্ঞান হারাবে। বাজে কথা বলবি না। বাজে কথা না ভাবি, বাজে কথা না। দেখিস আজ ভাইয়া তোর দিক থেকে চোখ ফেরাতে ফেরাতেই রাত শেষ হয়ে যাবে। এরপর অনন্যার কানে কানে বলল, শেষমেশ বাসরটা নাও হতে পারে। অনন্যা তেড়ে গেল রত্নার দিকে, তবে রে ফাজিল, বড় ভাইকে নিয়ে এমন চিন্তা ভাবনা করিস? রত্না দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। অনন্যার মাকে ধরে নিয়ে এলো রত্না। মাউই মা, আপনি এভাবে দূরে দূরে থাকছেন কেন বলুন তো? আসুন, মেয়েকে কেমন লাগছে দেখবেন, আমি নিজ হাতে সাজিয়েছি। আকলিমা বেগম মেয়েকে দেখে চোখের পানি ফেলতে ফেলতে দুহাত ভরে দোয়া করলেন, পানি গড়ালো অনন্যার চোখেও। হাসি আনন্দে সময় গড়িয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ, অনন্যার কবুল বলার মুহূর্ত। তার মনে পড়ে গেল বহু বছর আগের দিনটির কথা। সেদিন সে কবুল বলেছিল, তবে কোনো অনুভূতি ছিল না। আজ সে পূর্ণ বয়সী এক নারী। কবুল বলতে গিয়ে তার মনে হলো সে আবারও বাবা মায়ের থেকে পর হয়ে যাচ্ছে, বহু দূরে চলে যাচ্ছে। কিরে মা, কবুল বলে দে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে 3 অক্ষরের শব্দটা 3বার উচ্চারণ করল। সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে উঠল। অনন্যার ভিতরটা নাড়া দিয়ে উঠল, সে নিজেকে অন্য কারো নামে কবুল করে দিল। রিফাতের ভিতরটা আনন্দে ভরে গেল, সেও তার প্রিয় নারীকে নিজের নামে কবুল করে নিল। আজ থেকে এই নারী তার জন্য সম্পূর্ণ হালাল, সারা জীবনের জন্য চলবে।